আমাদের 14টা উপপাদ্য কিন্তু শেষ হয়ে গেল। এই 14টা উপপাদ্য যদি তোমরা করো, ইনশাল্লাহ পরীক্ষায় 10 মার্কস তোমরা এখান থেকেই পেয়ে যাবা। একটা সিকিউ তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। আসসালামু আলাইকুম, এসএসসি 25 ভাই আপুরা। আমাদের সাধারণ গণিতে যেমনি থেকে 3টা কোশ্চেন আসে, তার মধ্যে থেকে 2টা আমার অ্যান্সার করতেই হয়। আর তুমি সবসময় খেয়াল করবা, বৃত্ত থেকে কিন্তু তোমার একটা সৃজনশীল অবশ্যই আসে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা বৃত্ত চ্যাপ্টারটাকে টার্গেট করব। বৃত্ত থেকে তোমার পরীক্ষায় যত ধরনের ম্যাথ আসতে পারে, যত ধরনের তোমার উপপাদ্য আসতে পারে, সম্পাদ্য আসতে পারে, যত ধরনের প্রবলেম আসতে পারে, সবগুলো একটা ভিডিওর মাধ্যমেই সলভ করে দেব। তো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে একটা তোমার জ্যামিতি থেকে সিকিউ অবশ্যই কমন পাবা, মানে 10 নম্বর তুমি এখান থেকে সিকিউর করতে পারবা। তো এই যে ভিডিওটা, এটা আসলে কার জন্য? যে বৃত্ত একদমই পারে না, মোটামুটি পারে, তার জন্য সে এই ভিডিওটা দেখলে মোটামুটি বুঝতে পারবে। তারপর নিজে থেকে যদি 1-2বার প্র্যাকটিস করে, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। আবার যে বৃত্ত মোটামুটি ভালো পারে, তারাও একবার এই ভিডিওটা দেখলে রিভিশন হয়ে যাবে। তো এই ভিডিওটা যারা ভালো পারে, যারা কম পারে, সবার জন্য এবং সব বোর্ডের জন্য, যে কোনো বোর্ডের জন্য তোমার হচ্ছে এই প্রবলেমগুলো তোমার বারবার কিন্তু রিপিট হয়। তাহলে চলো আর কথা না বাড়ি আমরা ক্লাসটা শুরু করে ফেলি। চলো শুরু করি হচ্ছে আমাদের প্রথম প্রবলেম, প্রথম উপপাদ্যটা। তো তোমাদের জন্য সময় খুব বেশি না লাগে, এই কারণে আমি আগে থেকে লিখে রেখেছি, জাস্ট আমি তোমাদের এখন বুঝাই দিব। দেখো প্রবলেমটা কি, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জের উপর লম্ব। মানে কি, মনে করো একটা বৃত্ত রয়েছে, বৃত্তের ব্যাস না এমন একটা জে, মানে যেটা কেন্দ্র দিয়ে যাবে না আর কি। মনে করো এই এবি হচ্ছে আমাদের একটা জে, বলছে এই এবি জের মধ্যবিন্দু, মাঝামাঝি একটা পয়েন্ট। তো আমি ধরে নিচ্ছি এই এম যে পয়েন্টটাই, যে এই পয়েন্টটা হচ্ছে তোমার এবি জের মধ্যবিন্দু। তো তোমাকে এখন বলা আছে যে এই এবি জের মধ্যবিন্দু এবং কেন্দ্রের যে সংযোগ রেখাটা, মানে কেন্দ্র হচ্ছে আমাদের 0 থেকে আমি এমকে কানেক্ট করে দিব। বলছে এই যে ও এম এটাই হচ্ছে তোমার এই জে এর উপর লম্ব হবে। আমাদেরকে এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমাদের এর প্রশ্নটা বুঝতে হবে কি বলছে, তারপর বিশেষ নির্বাচনটা তোমার হচ্ছে লিখতে হবে। তো বিশেষ নির্বাচনটা আমরা কীভাবে লিখবো, এই যে তুমি প্রশ্ন পড়ে যা বুঝছো, এই যে আমি একটু আগে তোমাকে মুখে মুখে যা বললাম না, এটাই তুমি বিশেষ নির্বাচনে লিখবে। এটা মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না, তোমার বুঝে যা মনে হচ্ছে তোমার এটাই তুমি লিখবা, মুখস্থ করার প্রয়োজন নেই। কি বললাম আমি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ব্যাস নয় এমন একটি জে হচ্ছে তোমার এবি। একটু আগে তো আমি কথাটা বলে ফেলছি অলরেডি, এখন তুমি তোমার নিজের ভাষার মতো লেখো, এত করে এইভাবে লিখতে হবে বাট এমন না। এবং এই জে এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এই যে এম, ও এম যোগ করি, এই যে ও আর এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি এর উপর লম্ব, রাইট? একটু আগে তো আমি তাই বলছিলাম, একটু সহজ ভাষায় মনে হয়। আচ্ছা, তো আমরা তো জানি যে উপপাদ্য করার জন্য হচ্ছে আমাদের 3টা পার্ট রয়েছে। একটা আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে, নির্বাচন লিখে দিও না আবার। একটা হচ্ছে তোমার অঙ্কনের পার্ট রয়েছে, আর একটা হচ্ছে আমাদের প্রমাণ। এই 3টা ধাপে কিন্তু তোমার হচ্ছে লিখতে হবে। এখান থেকে কিন্তু নাম্বার কাটা যাবে তুমি যদি একটা স্কিপ করে যাও। তো বিশেষ নির্বাচন আমাদের হয়ে গেল, তারপর হচ্ছে আমরা অঙ্কন করব। অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে আমি নিজের মতো করে করব, যেন আমি প্রমাণটা খুব ইজিলি করতে পারি। তো অঙ্কনে কি বলা আছে দেখো, অঙ্কনে হচ্ছে আমার এই ও থেকে এ, এটাকে আমি কানেক্ট করব, কেন্দ্র থেকে আমি এই বিন্দুটাকে কানেক্ট করে দেবো, আর কেন্দ্র থেকে এই বি বিন্দুটাকে কানেক্ট করে দেবো, যেন আমি প্রমাণটা করতে পারি। তো এটা হচ্ছে আমার অঙ্কনের পার্ট, যে 0,a 0,b যোগ করি, বা ও কমা এ ও কমা বি হচ্ছে যোগ করি। অঙ্কন শেষ, এবার হচ্ছে আমার প্রমাণে চলে যাব। এবার একটু লক্ষ্য করো তো, আমরা এই যে কানেক্ট করে দিলাম ও এ আর ও বি, আমরা কি এখন 2টা ত্রিভুজ পেয়ে গেলাম না? একটা কি, একটা তোমার হচ্ছে ও এম এ, এটা একটা আমার একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কি ও এম বি, এটা হচ্ছে আমার আরেকটা ত্রিভুজ। তো এই 2টা ত্রিভুজকে আমি একটু তুলনা করি, একটু লক্ষ্য করো তো এই 2টা ত্রিভুজের মধ্যে কি কি সমান। এই 2টা ত্রিভুজের মধ্যে আমি বলতে পারি না যে এ থেকে এম, এই ত্রিভুজের এ এম আর এই ত্রিভুজের হচ্ছে এম বি বা বি এম, তারা পরস্পর সমান। যেহেতু আমার এ বি পুরাটাই হচ্ছে আমার একটা জে, আর এম হচ্ছে এই এ বি জের মধ্যবিন্দু, তার মানে আমরা বলতে পারি যে এ এম আর বি এম এতটুকু হচ্ছে আমার সমান। মানে 2টা ত্রিভুজের এই বাহু আর এই বাহু হচ্ছে তোমার সমান। আবার আমি বলতে পারি না, দেখো তো এই যে আমার ও এ আর এই যে আমার ও বি, এই দুইটাই কি আমার এই বৃত্তের জন্য ব্যাসার্ধ না? তার মানে এটাও তো আমি বলতে পারি যে আমার ও এ আর ও বি হচ্ছে তারা সমান। তার মানে এই 2টা ত্রিভুজের মধ্যে তোমার হচ্ছে এই ও এ বাহুটা আর ও বি বাহুটা পরস্পর সমান। আবার একটা জিনিস বলতে পারি না, দেখো তো এই যে ও এম যেটা, এটা কি এই 2টা ত্রিভুজের জন্য কি আসলে কমন বাহু না? তার মানে এটা তোর কমন বাহু, তার মানে ও এম তারা হচ্ছে সমান হবে। তার মানে আমরা কি দেখতে পারলাম, যে তারা হচ্ছে সমান। এবং এই ধরনের যখন সমান সমানগুলো লিখবা, এই সাইড নোটগুলো হচ্ছে দিয়ে দিবা, কেন তারা সমান বা কি তোমার মনে হচ্ছে আর কি। কি বললাম, যে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু,
একই বৃত্তে ব্যাসার্ধ, যা আমি মুখে বলছি, আর এটা তোমার কি সাধারণ বাহু, ও এম তোমার হচ্ছে সাধারণ বাহু, এই ব্যাপারগুলো হচ্ছে সুন্দর করে লিখে দেবা। তার মানে আমরা বুঝতেছি যে দুইটা ত্রিভুজ রয়েছে এবং দুইটা ত্রিভুজের তিনটা বাহুই তারা সমান। তার মানে বাহু বাহু উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে তোমার এই দুইটা ত্রিভুজ হবে কি তোমার সর্বসম হবে। তার মানে তাদের যে আমার তিনটা কোণ রয়েছে, তিনটা কোণও তাদের সমান হবে, রাইট? এই দেখো আমরা এভাবে লিখে দিব। সুতরাং ও এ এম আর হচ্ছে ও বি এম তারা কি সর্বসম, রাইট? তাহলে আমরা বলতে পারি যে আসলে যে ও এম এ, এই যে আমার এখানে একটা কোণ রয়েছে, এই যে এখানে একটা কোণ রয়েছে, আর ও এম বি এই যে এখানেও একটা আমার কোণ রয়েছে, এই দুইটা কোণ তোমার পরস্পর সমান। আবার এই কোণ সমান, এই কোণ সমান, ওই দুটো তোমার লাগবে না, আমার আসলে এই দুইটা নিয়ে হচ্ছে কাজ আর কি। এবার একটু লক্ষ্য করো, এই দুটো তো আমি সমান বলতে পারলাম যে আমার হচ্ছে ও এম এ আর হচ্ছে ও এম বি পরস্পর সমান। এখন তোমার কি দেখে মনে হচ্ছে না যে তোমার এই যে এ এম বি মানে এই যে এই কোণটা কি তোমার 180 ডিগ্রি না, রাইট? এবং তুমি দেখতেছো যে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান। তার মানে তাদের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তার প্রত্যেকে আসলে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে না? তার মানে আসলে এই কোণটা তোমার হচ্ছে 90 ডিগ্রি, মানে লম্ব এখানে রয়েছে পারপেন্ডিকুলার, আবার এই কোণটা তোমার হচ্ছে পরস্পর লম্ব। তার মানে আমরা এখান থেকে আসলে প্রমাণ করতে পারতেছি যে ও এম এ এটাও আসলে 90 ডিগ্রি, ও এম বি এটাও আসলে তোমার হচ্ছে যে 90 ডিগ্রি বা তোমার হচ্ছে এক সমকোণ। তার মানে আমরা কি বলতে পারি যে এই যে ও এম যে আমার রেখাংশটা, এই রেখাংশটা কি হচ্ছে এ বির উপর তোমার হচ্ছে লম্ব হচ্ছে। এটাই হচ্ছে আমার প্রমাণটা চেয়েছিল। তুমি দেখবা যে এই ম্যাথটা কি আরেকটু ঘুরাই ফিরাই দেয়, এই আমাদের যে স্টেটমেন্টটা, এই যে আমার উপপাদ্যের যে কথাটা, এটা কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করি, রাইট? এমসিকিউতে ব্যবহার করি, সামনে যে উপপাদ্যগুলো করবো এখানে আমার এই স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। এক তো তোমার এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, রাইট? এবং এটার যে প্রমাণটা, প্রুফটা কিন্তু পরীক্ষায় আসে। তার মানে দুইটাই তোমার লাগবে। তা চলো পরের প্রবলেম চলে যাই। চলো আমাদের হচ্ছে পরবর্তী উপপাদ্য দেখে ফেলি কি বলা আছে, যে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানে কি, মনে করো তোমার হচ্ছে একটা বৃত্ত রয়েছে, তো বৃত্তে মনে করো সমান সমান যে মানে দৈর্ঘ্য সমান, মনে করো এ বি যে আমার একটা যে, এটার যতটুকু দৈর্ঘ্য, এই সিডি যে আমার যে, এই দুইটার দৈর্ঘ্য তোমার সমান। তো তোমাকে এখন প্রমাণ করতে হবে যে কেন্দ্র এই ও থেকে এই সিডির দূরত্ব আর কেন্দ্র ও থেকে এবির যে দূরত্ব এটা হচ্ছে তোমার সমান। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনটা। তো বিশেষ নির্বাচন কী বলা আছে দেখো, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুটি সমান যে, প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি আর হচ্ছে সিডির জ্যাদের সমদূরবর্তী। মুখস্থ করা লাগবে না, জাস্ট নিজের মতো লিখে দিবা। এখন বিশেষ নির্বাচন গেল, তারপর অঙ্কন। প্রমাণটা করার জন্য আমাদের হচ্ছে অঙ্কনটা ইম্পর্টেন্ট। তো অঙ্কনে আমরা কি করব, অঙ্কনে আমরা করব হচ্ছে প্রথমে এই কেন্দ্র ও থেকে এ বির উপর আমি একটা লম্ব টানবো, ঠিক তেমনি কেন্দ্র ও থেকে সিডির উপর আমি একটা লম্ব টানবো। এই যে ও থেকে আমি এ বি আর সিডি জের উপর যথাক্রমে ও ই, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ই আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ও এফ, মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের এফ আর কি, ও এফ লম্ব টানলাম। তারপর কি করলাম, ও এ আর হচ্ছে ও সিকে যোগ করে দিলাম। তো ও এ কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ও এ, এটাকে আমি কানেক্ট করে দিলাম, আর ও সি এটা হচ্ছে, এটাকে আমি কানেক্ট করে দিলাম। তাহলে এবার একটু লক্ষ্য করো তো, এখান থেকে কি আমি আসলে দুইটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না? দেখো একটা হচ্ছে আমাদের ও সি এফ, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমি লম্ব টেনেছি এটা হবে আমার এক সমকোণ। আবার ও এ ই, যেহেতু আমি লম্ব টেনেছি তার মানে এই যে এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে আমাদের এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন প্রমাণ আমরা কি করব, প্রমাণ শুরু করব আমরা এই দুইটা ত্রিভুজকে নিয়ে। তো আমরা কি জানি যে আমরা অলরেডি জানি যে ওই লম্ব কার তোমার হচ্ছে এ বির উপর, এবং ও এফ কার উপর লম্ব, সিডির উপর লম্ব, এটা তো আমরা অলরেডি জানি। তাহলে আমরা কি বলতে পারি না যে তোমার এই ই আসলে এ বির মধ্যবিন্দু, আবার এই এফ আসলে হচ্ছে তোমার সিডির মধ্যবিন্দু। কারণ একটু আগে কিন্তু আমার একটা প্রথম যে উপপাদ্যটা ছিল এটা কিন্তু এটাই আমরা প্রমাণ করেছিলাম যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জের উপর অঙ্কিত লম্ব জেকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা বলতে পারবো যে এই আর হচ্ছে ইবি সমান, আবার হচ্ছে সিএফ আর হচ্ছে তোমার ডিএফ তারা পরস্পর সমান। যেহেতু লম্বটা এনেছি, এই লম্বটা যেটাকে তোমার সমান দুইটা ভাগে ভাগ করছে, এটাই আমরা এখন লিখবো যে এই যে এই বি সমান আর হচ্ছে সিএফ আর হচ্ছে ডিএফ সমান হবে, ই না এখানে ডিএফ হবে, হ্যাঁ ডিএফ সমান, রাইট? তার মানে আমরা কি বলতে পারি না যে এই হবে কি হাফ ইন্টু তোমার হচ্ছে এবি, মানে এই হচ্ছে তোমার এবি এর অর্ধেক। ঠিক তেমনিভাবে আমরা বলতে পারবো সিএফ কি হবে, সিএফ হবে তোমার হচ্ছে এই সিএফ হবে তোমার এই সিডির অর্ধেক, যেহেতু সমান দুইটা ভাগ তোমার সমান, রাইট? এবং আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার
এবি আর হচ্ছে তোমার সিডি তারা পরস্পর সমান, রাইট? যেহেতু তোমার এটা কোশ্চেনে দেওয়া আছে যে সমান সমান যে, তার মানে এবি যে আর তোমার যে সিডি যে তারা হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে তোমার এই আর হচ্ছে সিএফও তোমার সমান হবে। কি হবে একটু লক্ষ্য করো, এই যে এবি ইকুয়াল টু তোমার হচ্ছে সিডি, তুমি নিয়ে নাও, দুই পাশে তুমি হাফ দিয়ে দাও, হাফ এবি ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ সিডি, রাইট? এই হাফ এবি পরিবর্তে আমরা লিখতে পারবো তোমার হচ্ছে এই যে এই, আর হাফ সিডির পরিবর্তে তুমি লিখতে পারবো হচ্ছে যে সিএফ। তার মানে এইভাবে তুমি বলতে পারো যে আমাদের যদি এবি আর সিডি তোমার সমান হয়, তার মানে আমার এই আর হচ্ছে সিএফ তারাও তোমার সমান হবে। এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, আরেকটা জিনিস কি দেখো, যে এই দুটা ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে ও এ আর যে আবার ও সি এই দুইটা বাহু সমান। কারণ কি, এই যে ওইও তোমার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আবার হচ্ছে ও সি এটাও তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তার মানে আমরা বলতে পারি যে তোমার এই যে ও এ আর হচ্ছে ও সি তারাও তোমার পরস্পর সমান। দেখো এবার সুন্দর করে তোমার লিখবা যে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ তোমার হচ্ছে ও এ, আবার হচ্ছে অতিভুজ হচ্ছে তোমার ও সি, তার মানে তারাও পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য থেকে বলতে পারি যে আমার এই দুইটা ত্রিভুজ যেটা, এই দুইটা ত্রিভুজ হবে কি তোমার সর্বসম। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার ওই আর হচ্ছে ও এফও হবে সমান, রাইট? তার মানে ওই কোনটা, এই যে হচ্ছে আমাদের ওই, আর ও এফ কোনটা, এই যে এতটুকু, তার মানে এটাও হবে তোমার সমান। কারণ কি, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহু আর এই বাহু তোমার সমান, আবার এই বাহু তোমার সমান, এবং তারা এই যে এক সমকোণ, দুজনই তোমার এক সমকোণ। তার মানে কি, পুরা ত্রিভুজটাই হবে তোমার হচ্ছে সর্বসম। তার মানে তাদের যে বাকি যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু হবে তোমার হচ্ছে পরস্পর সমান, রাইট? তার মানে ও এফ আর হচ্ছে ওই হবে তোমার পরস্পর সমান। এখন একটু লক্ষ্য করো তো, এই ওই এটাই কি ছিল না যে এবি জের দূরত্ব কেন্দ্র থেকে, আবার ও এফ এটাই কি ছিল না যে তোমার সিডি জের দূরত্ব কেন্দ্র থেকে সিডি জের দূরত্ব ছিল তোমার ও এফ, আর কেন্দ্র থেকে এবি জের দূরত্ব ছিল তোমার হচ্ছে ওই। আবার এখন যেহেতু তোমার ওই আর ও এফ সমান, তার মানে আমরা বলতে পারি না যে আসলে কেন্দ্র থেকে দুইটা জের দূরত্বই সমান। এটা একটু সুন্দর করে লিখবা যে কিন্তু ওই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি জে এবং সিডি জের দূরত্ব, সুতরাং এবি ও সিডি জে দ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। তোমার প্রমাণটা হয়ে গেল, রাইট? এটার একটা বিপরীত প্রমাণও রয়েছে, এটা এখন আমরা শিখব। দেখো এটা কিন্তু আগের উপপাদ্যে জাস্ট বিপরীত উপপাদ্য। কি বলা আছে দেখো, যে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। তার মানে মনে করো বৃত্তের কেন্দ্র রয়েছে, কেন্দ্র থেকে মনে করো ও এফ তোমার মনে করো একটা জে দূরত্ব, ও এফ দূরত্ব তোমার মনে করো সিডি একটা জে রয়েছে, এবং ও থেকে ও ই দূরত্ব তোমার আরেকটা জে রয়েছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে এবি। এবং তোমাকে বলা আছে যে এই দুইটা দূরত্ব সমান, ও এফ আর হচ্ছে ও ই দূরত্ব তোমার সমান। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এবি জে আর হচ্ছে তোমার সিডি জে তারা পরস্পর সমান। আগেরটা জাস্ট উল্টাটা। তো আমরা হচ্ছে বিশেষ নির্বাচন কি লিখবো, যে বিশেষ নির্বাচন মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি আর হচ্ছে সিডি বৃত্তের দুটি জে সমান কিনা আমি জানি না, সমান আমি প্রমাণ করব। এবং তোমাকে বলা আছে যে ও থেকে এবি ও সিডির উপর যথাক্রমে ওই এবং হচ্ছে ও এফ লম্ব, এই যে তারা হচ্ছে তোমার লম্ব দূরত্ব আর কি। তাহলে ওই ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি আর হচ্ছে সিডি এর দূরত্ব নির্দেশ করে, রাইট? দূরত্ব কেন্দ্র থেকে তোমার ও এফ হচ্ছে সিডি দূরত্ব নির্দেশ করতেছে, আর কেন্দ্র থেকে তোমার হচ্ছে এবি দূরত্ব নির্দেশ করতেছে তোমার হচ্ছে ও ই। এখন তোমাকে বলছে যে বলা আছে যে তারা দুজন তোমার সমান, ওই আর হচ্ছে ও এফ সমান। যদি তারা সমান হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবি জে আর হচ্ছে সিডি জে তারাও তোমার পরস্পর সমান। এখন আমাদের হচ্ছে অঙ্কনটা ইম্পর্টেন্ট, অঙ্কনটা আমরা করব। অঙ্কনের জন্য আমরা কি করব, যে এ থেকে ও এটাকে কানেক্ট করে দেব, আর সি থেকে ও এটাকে কানেক্ট করে দেব। তাহলে দেখো আমরা আগের মতো দুইটা এখানে সমকোণী ত্রিভুজ পাচ্ছি, রাইট? যেহেতু হচ্ছে আমরা বলছি যে আমার এই ওই হচ্ছে লম্ব এবির উপর, আবার হচ্ছে তোমার ও এফ লম্ব তোমার হচ্ছে সিডির উপর, তার মানে আমার এটাও এক সমকোণ বা 90 ডিগ্রি, এই কোণটাও তোমার এক সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণে কি বলতেছি, এই যে এই সেম কথাটাই বলতেছি যে ওই লম্ব এবি এবং ও এফ লম্ব হচ্ছে তোমার যদি সিডি হয়, তাহলে তোমার হচ্ছে ও ই এ, এই যে ও ই এ এবং হচ্ছে তোমার ও এফ সি দুজন সমান, এবং দুজনই কি হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। এবং তুমি যদি দুইটা ত্রিভুজ কল্পনা করো এখানে, যে ও ই এ এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার হচ্ছে ও এফ সি এই দুইটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করো, তাহলে একটু লক্ষ্য করো তো এই দুটো সমকোণী ত্রিভুজে কি তোমার ও এ আর ও সি কি সমান না? এই যে ও এ আর হচ্ছে তোমার ও সি সমান, যেহেতু এই দুজনই কি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা জানি যে ও ই আর হচ্ছে ও এফও সমান, যেটা আমাকে কোশ্চেনই বলা আছে যে এই দুজন হচ্ছে তোমার সমান, আবার হচ্ছে তোমার এই দুজনও কি হচ্ছে
সমান, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে একটা কোণও সমান, তার মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, রাইট? দুজনেই তোমার হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ রয়েছে। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমত উপপাদ্য থেকে আমরা বলতে পারি না যে তাদের যে আরও একটা যে বাহু রয়েছে তারাও কি হবে, পরস্পর সমান হবে। তার মানে আমরা এখান থেকে আসলে বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ তোমার হচ্ছে সর্বসম এবং এই আর হচ্ছে সিএফও তারা পরস্পর হচ্ছে তোমার সমান। এবার একটু লক্ষ্য করো তো, এই যে এইকে আমরা আসলে কি বলতে পারি? এইকে আমরা বলতে পারি না এ বি এর অর্ধেক, রাইট? তো আমরা এটা কীভাবে লিখতে পারি যে এই ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ এ বি। ওই যে আগেরটার মতোই কথাটা সেম, যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব জেকে কী করে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আমি হচ্ছে এ বি জে এর উপর ওই লম্ব এঁকেছি, তার মানে আমার এই যে ওই লম্বটা এই এ বি জে কে সমান দুইটা ভাগে ভাগ করবে, রাইট? একটা হচ্ছে তোমার হচ্ছে এই আর এটা হচ্ছে তোমার বি, এবং তারা পরস্পর সমান। তারপর আমরা বলতে পারি এই হবে কি হাফ ইন্টু এ বি, এবং সেমভাবে সিএফ যেটা সিএফ কি হবে হাফ ইন্টু সিডি, এই সিডির অর্ধেক হচ্ছে তোমার হচ্ছে সিএফ। বুঝতে পারছো আশা করি? তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই দুইজন তোমার সমান, তার মানে আমরা বলতে পারি যে এটা আর এটা হচ্ছে তোমার সমান। এই যে হাফ এবি আর হাফ সিডি হচ্ছে তোমার সমান। হাফ হাফ কাটা দিয়ে দাও, তাহলে আমরা কি বললাম যে এবি আর হচ্ছে তোমার সিডি হবে এটা। হ্যাঁ, এবি আর হচ্ছে তোমার সিডি হচ্ছে তারা পরস্পর সমান, রাইট? আর এবি কি ছিল তোমার একটা জে, আর সিডি কি ছিল, সিডি ছিল তোমার হচ্ছে আরেকটা জে। তাহলে আমরা বলতে পারলাম যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জে পরস্পর সমান। আগের উপপাদ্য এবং এই উপপাদ্য দুইটাই অনেক ইম্পর্টেন্ট, দুইটাই তোমার পরীক্ষায় আসে। পরে যে প্রবলেমটা, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা প্রবলেম এবং আমাদের এই স্টেটমেন্টটা কিন্তু সব জায়গায় কাজে লাগে। এমসি করতে কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা প্রচুর কাজে লাগে। দেখো কি বলা আছে, কি প্রমাণ করতে হবে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আসলে কেন্দ্রস্থ কোণ কি বা বৃত্তস্থ কোণ কি, এটা আগে একবার আমরা দেখে নিই। চলো, মনে করো এটা তোমার হচ্ছে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে মনে করো তার কেন্দ্র, এটা হচ্ছে 0। এখন মনে করো আমি এই যে পরিধির উপর থেকে মনে করো দুইটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। মনে করো এটা আমার একটা পয়েন্ট, আমি মনে করি এটাকে বি পয়েন্ট নিয়ে নিচ্ছি, আর এটা মনে করো আমার একটা পয়েন্ট, এটাকে আমি সি পয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখো তো এই দুইটা পয়েন্ট নেওয়াতে আমার এই বৃত্তটা কি দুইটা ভাগে ভাগ হয়ে গেল না? একটা দেখো এই যে এরকম একটা ভাগ, আরেকটা এই যে এইরকম একটা ভাগ, এই যে এই বড় একটা ভাগ। যে ছোট যে একটা অংশ, এই যে একটা চাপ, এই ছোট চাপটা কি বলে হচ্ছে আমরা উপচাপ, এবং আমরা যে বড় একটা চাপ দেখা যাচ্ছে এটা কি বলে হচ্ছে আমরা অধিচাপ। এখন আমরা কি করব, আমরা এখানে আসলে উপচাপ নিয়ে একটু কাজ করি, অধিচাপ নিয়েও কাজ করা যাবে। মনে করো আমি বিসি নিয়ে কাজ করতেছি, এই বিসি উপচাপ নিয়ে কাজ করতেছি, এই যে এই উপচাপটা নিয়ে কাজ করতেছি। এখন এই যে বি আর সি, এই উপচাপের যে প্রান্তবিন্দু, এই দুইটা প্রান্তবিন্দুর সাথে আমি কেন্দ্রকে একটু কানেক্ট করে দিই। এই যে বি ও আর হচ্ছে তোমার ও সি, এই দুটোকে কানেক্ট করে দিই। দেখো তো তুমি একটা কোণ উৎপন্ন হচ্ছে না এখানে মধ্যবর্তী, তুমি একটা কোণ পাচ্ছ না? এই কোণটা কি বলা হয় তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন মনে করো এই যে আমার অধিচাপটা আছে না, এই অধিচাপের উপরে মনে করো যে কোনো একটা বিন্দু, যে কোনো জায়গায় মনে করো এখানে আছে, এই বিন্দুটাকে মনে করো আমি এ ধরে নিচ্ছি। এখন এই এর সাথে এই আমার উপচাপের যে একটা প্রান্ত বি এবং আরেকটা প্রান্ত যে আমার সি, এই দুজনকে হচ্ছে আমি কানেক্ট করে দিই। খেয়াল করে দেখো, তারপরে তো তুমি একটা কোণ পাচ্ছ, তাই না? এই যে বি এ সি কোণ, এই কোণটাকে বলা হয় তোমার হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে এই কোণটা, এই কোণের পরিমাণটা হবে এই কোণের দ্বিগুণ, রাইট? তার মানে হচ্ছে এটা যদি হচ্ছে আমার কোণ বি ও সি হয়, এটা কার সমান হবে? এটা হবে তোমার হচ্ছে এই কোণের, সেটা হচ্ছে এ, এটা হবে তোমার হচ্ছে কোণ বি এ সি তার দ্বিগুণের সমান। এটাই হচ্ছে আমাদের আসলে প্রমাণ করতে হবে। তো চলো একটু দেখে নিই স্টেটমেন্টটা কি। তো স্টেটমেন্টটা আমি তোমাকে মুখে যা বললাম এটাই আসলে মানে বিশেষ নির্বাচনটা। তো বিশেষ নির্বাচন আমরা কী করবো, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই চাপ, একই উপচাপ আর কি, উপচাপ হচ্ছে তোমার বিসি, বিসির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ মনে করো তোমার হচ্ছে বি এ সি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, রাইট? এবং হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ কি বি ও সি, এই যে বি ও সি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তো আমার হচ্ছে প্রমাণের সুবিধার্থে অঙ্কন করে নেব। তো অঙ্কনে কি বলছে, যে মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এসি কোণটা এই যে এসি, এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না। এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। তার মানে কি, এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে যাবে এবং কেন্দ্র দিয়ে যাবে এমন একটা রেখাংশ আঁকবো যাকে আমি নাম দিচ্ছি মনে করো এডি। এই যে এটা হচ্ছে সেই আমার রেখাংশ যেটা আমার এ দিয়ে যাচ্ছে এবং কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি এডি।
এবার একটু লক্ষ্য করো তো, এই যে আমার এডি রেখাংশটা, এটা কি আমার তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ বলো আর বৃত্তস্থ কোণ বলো, এটা কি দুইটা ভাগে ভাগ করছে না, রাইট? যেমন এটা হচ্ছে আমার একটা ভাগ, বি ও ডি আমার একটা ভাগ, আবার মনে করো সি ও ডি এটা আমার একটা ভাগ, ঠিক তেমনিভাবে বি এ ডি এটা একটা ভাগ হয়ে গেল, আর একটা সি এ ডি এটা আরেকটা ভাগ হয়ে গেল, তাই না? তো এইগুলো নিয়েই হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করবো আর কি। তো দেখো কি বলছে, প্রথমে বলছে যে এ ও বি এই ত্রিভুজটা, খেয়াল করো এখান থেকে দুইটা ত্রিভুজও কিন্তু উৎপন্ন হয়েছে, একটা তোমার হচ্ছে এ ও বি আর একটা তোমার হচ্ছে এ ও সি। দেখো দুইটা ত্রিভুজ কিন্তু তোমার উৎপন্ন হয়েছে। বলছে তোমার এই যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, খেয়াল করে দেখো এই যে আমার ত্রিভুজটা এ ও বি, এই এ ও বি এর বহিস্থ কোণ আসলে কোনটা, বা বাইরের দিকে কোণ আসলে কোনটা? এই কোণটা না, বিওডি, এই কোণটা আমার কি বহিস্থ কোণ না, তাই না? আমরা কি জানি, মনে করি এটা হচ্ছে আমাদের যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজে মনে করি এই বাহুটাকে আমি একটু বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিলে যে এই যে ত্রিভুজটা এই কোণটা কি হবে, এই ত্রিভুজের জন্য তোমার বহিস্থ কোণ হবে। ঠিক তেমনিভাবে এই যে রেখাটা, এটাকে আমি একটু বাড়াই দিলাম না, এই যে এটাকে তো আমি একটু বাড়াই দিলে এটা আমার যে কোণটা উৎপন্ন হচ্ছে বাইরের দিকে, এটা কি বলবো হচ্ছে আমরা বহিস্থ কোণ। আর আমরা কি জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে আমার এই যে এই কোণটা, এটা কার সমান হবে? অন্তস্থ বিপরীত দুইটা কোণ, এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটার যোগফলের সমান হবে আমার হচ্ছে এই কোণটা। এখানেও সেম ব্যাপারটাই হচ্ছে যে আমার বহিস্থ কোণ কি, বি ও ডি কোণটা, রাইট? তার মানে হচ্ছে আমাদের বহিস্থ কোণ বি ও ডি হবে কার সমান? তার বিপরীত অন্তস্থ কে এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এই দুইটার যোগফলের সমান হবে। এই কোণটা আসলে কি, বি এ ডি না, বা বি এ ও বলতে পারো, এই যে বি এ ও অথবা ডি, সমস্যা নেই। আর এটা কি হতে পারে, আর এটা হচ্ছে তোমার হচ্ছে এ বি ও, এই যে এই কোণটা, এই দুইটা কোণ যে এ বি ও কোণ, রাইট? সাইডে তুমি হচ্ছে যে যথার্থতা বলে না, যে নোটটা একটু লিখে দেবা যে কেন হচ্ছে, আবার কেন আমরা এটাকে যোগফলের সমান বলতে পারতেছি। ঠিক একইভাবে তুমি আসলে এটা নিয়েও কাজ করতে পারবা, রাইট? এটা নিয়েও তুমি কাজ করতে পারবা, বলতে পারবা যে আমাদের যে এই কোণটা রয়েছে, যে সি ও ডি কোণটা রয়েছে, এটা হচ্ছে এই যে এই দুইটার যোগফলের হচ্ছে সমান। এটা না লেখলে হবে, তুমি অনুরূপভাবে বলতে পারবে আর কি। এবং একটু লক্ষ্য করো তো যে আমার যে ত্রিভুজ এ ও বি, যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কি দুইটা বাহু আমার সমান না? একটা হচ্ছে তোমার ও এ আর একটা হচ্ছে তোমার ও বি। কেন তোমার এই দুইটা বাহু সমান? কারণ এই দুজনই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, রাইট? তার মানে আমি বলতে পারি যে ও এ বি যে আমার ত্রিভুজটা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি দুইটা বাহু হচ্ছে আমার সমান। এখন আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ভূমি সংলগ্ন দুইটা কোণ কি সমান হয় না? তার মানে কি এটা যদি আমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আবার এটা যদি ত্রিভুজের ভূমি হয়, এটার যে সংলগ্ন যে আমার দুইটা কোণ রয়েছে, যে এই দুইটা কোণ কি হবে আসলে আমার সমান হবে, রাইট? আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান হচ্ছে সমান হয়। তার মানে আমরা বলতে পারবো যে আসলে বিএও, এই যে বিএও, এই যে এই কোণটা, আর হচ্ছে তোমার এ বিও, এই যে এ বিও মানে এই কোণটা, এই দুইটা কোণ আসলে পরস্পর সমান, রাইট? তো এখান থেকে আমরা হচ্ছে এই জিনিসটা লিখতে পারি যে এই দুইটা আসলে সমান। তার মানে আমরা বলতে পারি যে আমার এই কোণ বিওডি ছিল, বিওডি এটাকে আমরা লিখতে পারি হয় 2 ইন্টু বিএও অথবা 2 ইন্টু এ বিও, যেটা এসে তুমি লিখতে পারো। মানে কি 2 ইন্টু এই কোণটা অথবা 2 ইন্টু এই কোণটা, বাট আমরা হচ্ছে এই কোণটা নিয়ে লিখবো, কারণ হচ্ছে বুঝতেছো যে আমাদের আসলে এটা আমাদের বৃত্তস্থ কোণের একটা অংশ। তার মানে এই কোণটা নিয়ে আমরা হচ্ছে কাজ করবো। তাহলে আমরা কি লিখবো যে বিওডি যে কোণটা, এটা 2 ইন্টু কী হবে, বি এ ও কোণ, মানে এই কোণটা আর কি, এই যে এই কোণটা, ঠিক আছে? এখন ঠিক একইভাবে আর কি অনুরূপভাবে বললাম না যে সেম এখানে যা যা হয়েছে এখানে আসলে এই ত্রিভুজটার জন্য ঠিক তাই হবে। তার মানে তুমি এখানে বলতে পারো যে সি ও ডি যে কোণটা, মানে এই যে কোণটা, এই কোণটা কার কার যোগফলের সমান, এই কোণের আর এই কোণের যোগফলের সমান। একদম সেমভাবেই যে এই ত্রিভুজের হচ্ছে এই যে বাহুটা আর এই বাহুটা তোমার হচ্ছে সমান। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে ভূমি সংলগ্ন আমার দুইটা কোণ কী হবে, সমান হবে। তার মানে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তার মানে আমি বলতে পারি সি ও ডি কোণ হবে কি 2 ইন্টু কোণ সি এ ও। এটাই হচ্ছে এখানে লেখা আছে যে সিওডি ইকুয়াল হবে 2 ইন্টু কোণ সি এ ও, সি এ ও এই কোণটা, রাইট? মানে এই কোণটা কেন নিয়ে আশা করি বুঝতে পারতেছো। দেখো এই পার্ট কি আমার বৃত্তস্থের জন্য হয়ে গেল, এই জন্য হচ্ছে আমি এটা নিয়ে কাজ করতেছি জাস্ট। এখন একটু লক্ষ্য করো, আমি এখান থেকে কিন্তু আসলে দুইটা সমীকরণ পেয়ে গেলাম। একটা হচ্ছে যে এই সমীকরণটা, এই যে এই ত্রিভুজের জন্য, আর একটা সমীকরণ হচ্ছে এই সমীকরণটা ওই সেকেন্ড ত্রিভুজের জন্য। এখন একটা কাজ করব, এই দুইজনকে জাস্ট যোগ করে দেব।
কাকে যোগ করব? এই যে বিওডি আর হচ্ছে সিওডি, এই দুজনকে হচ্ছে আমি যোগ করে দেবো। এই দুজনকে যোগ করলে কি হবে? এই পাশে তোমার যোগ হবে 2 ইন্টু বিএও 2 ইন্টু সিএও। এবার একটু লক্ষ্য করো তো, এই যে বিওডি আর সিওডি আসলে কি আমাদের কেন্দ্রস্থ কোণটা না? দেখো যে বিওডি মানে এই কোণটা আর সিওডি মানে এই কোণটা, মানে দুজন একত্রিত যদি যোগ করে দিই তাহলে পুরোটা কি হয়ে যাবে? বিওসি কোণ, যেটাই কি ছিল আমাদের কেন্দ্রস্থ কোণ ছিল। তার মানে এই দুইটার যোগফলকে আমি লিখতে পারি বিওসি, রাইট, যেটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। ঠিক তেমনিভাবে এই দুজনের থেকে হচ্ছে আমার 2 কমন যায় এবং এই দুজনকে যদি আমি যোগ করি বিএও আর সিএও, এটা আসলে কি দেখো তো, এই যে বিএও, রাইট, তার মানে এই কোণটা, আর এটা সিএও, তার মানে এই কোণটা, মানে এই দুইটা কোণের যে যোগফল, এই কোণটা আসলে আমাদের কি ছিল? বৃত্তস্থ কোণ ছিল। এটাই আমাদের আসলে প্রমাণ বলছে যে 2 ইন্টু বিএসি, রাইট, এই যে বিএসি পুরোটা, এই দুইটার পুরো যোগফলটা কি? এই যে বিএসি। এটাই আমাদের আসলে চেয়েছে যে আসলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমার হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তো এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, প্রচুর এমসিকিউ এখান থেকে আসে এবং এই প্রুফটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। পরের প্রবলেমটা খুবই ছোট একটা প্রবলেম। কি বলা আছে দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তার মানে কি? মনে করো একটা বৃত্ত, তার সেন্টার এটা, মনে করো একটা চাপ আছে, মনে করো বিসি আমার একটা চাপ। তো বিসি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে আমি বৃত্তস্থ কোণগুলো আঁকবো। তার মানে কি? পরিধির উপর যে কোনো বিন্দু নেব, এই বিন্দু নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি। তো আমি বি থেকে এটাকে কানেক্ট করে দেবো, সিটাকে কানেক্ট করে দেবো, আমি একটা বৃত্তস্থ কোণ পাচ্ছি। ঠিক তেমনিভাবে এই পয়েন্টের জন্য হচ্ছে আবার সেম বি থেকে এই পয়েন্টে কানেক্ট করে দেবো, সি থেকে এই পয়েন্টটাকে কানেক্ট করে দেবো, একটা কোণ পাচ্ছে, এটাও আমার বৃত্তস্থ কোণ। আবার সেম বি থেকে এই পয়েন্টে কানেক্ট করে দেবো, এই পয়েন্ট থেকে সিকে কানেক্ট করে দেবো, এখানে আমি একটা কোণ পাচ্ছি, এটাও আমার বৃত্তস্থ কোণ। তার মানে কি? এই সবগুলো কোণ আসলে কি কোন চাপের উপর অবস্থিত? বি আর সি চাপের উপর অবস্থিত। তো এই কথাই হচ্ছে যে বিসি চাপের উপর অবস্থিত সবগুলো বৃত্তস্থ কোণ তোমার আসলে সমান হবে আর কি। তো এটা আমার একটু প্রমাণ করতে হবে, খুবই ইজি প্রমাণ। যা বললাম তাই হচ্ছে তুমি আসলে বিশেষ নির্বাচনে লিখবা, যে মনে করে ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বিসিডি, বিসিডি না লিখে তুমি বিডিও লিখতে পারো, জাস্ট বিসিডি মানে এই চাপের উপর দণ্ডায়মান বিএডি, এই যে বিএডি, আর এটা কি? বিইডি। এই যে দুইটা আমার বৃত্তস্থ কোণ, আমার প্রমাণ করতে হবে যে এই দুইটা বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার পরস্পর সমান। তার মানে এই দুইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা হচ্ছে তোমার পরস্পর সমান। তো এখানে অঙ্কন কি? অঙ্কনটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণটা আঁকতে হবে আর কি। তো অঙ্কনে আমার কি? ও বি এবং ওডি হচ্ছে যোগ করি, ওবি আর ওডি যোগ করব। তো বি থেকে ওটাকে আমি যোগ করে দেবো এবং ও থেকে ডিটাকে যোগ করে দেবো। তাহলে এটা আসলে কি তৈরি হলো? এটাই তো আমার হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হলো না? তো বাকিটাও তো আমরা অলরেডি আগে যে প্রিভিয়াস যে প্রবলেমটা ছিল ওইখান থেকে শিখে এসেছি যে একই চাপের উপর দণ্ডায়মান আমার কেন্দ্রস্থ কোণ কী হবে? বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ হবে না? এই স্টেটমেন্টটা কাজে লাগাই হচ্ছে আমরা এখন প্রমাণটা করব। কি বলা আছে দেখো, যেখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? বিওডি মানে এই কোণটা। তাহলে আমরা কি বলতে পারি যে বিওডি হচ্ছে কার দ্বিগুণ হবে? একবার হবে তোমার হচ্ছে বিএডি এটার দ্বিগুণ হবে, আর একবার হবে কি বিইডি এটার দ্বিগুণ হবে। তার মানে আমরা বলতে পারি যে বিওডি হচ্ছে দ্বিগুণ বিএডির, আবার কি বলতে পারি যে বিওডি কার দ্বিগুণ? বিইডির দ্বিগুণ। তার মানে কি দেখো, এইটা এটার সমান, এটা আবার এটার সমান, রাইট? তার আমরা বলতে পারি এটা এটার সমান হয়ে যাবে যে 2 ইন্টু বিএডি হবে 2 ইন্টু বিইডি। তো এই দুজনকে যদি আমি সমান দিয়ে দিই, দুই যদি কাটা দিয়ে দিই, তারপর আমরা প্রমাণ করতে পারি যে এই দুইটা আসলে সমান। আবার এই দুইটা কী ছিল? এই দুইটা ছিল তোমার হচ্ছে পরস্পর বৃত্তস্থ কোণ, রাইট? একই চাপের উপর দণ্ডায়মান, তারা পরস্পর সমান। এই হলো প্রমাণটা। পরের প্রবলেমটা কিন্তু আরও বেশি জনপ্রিয়। কি বলা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমার প্রমাণ করতে হবে। তো প্রথমে তো আমাদের আসলে বোঝা উচিত যে অর্ধবৃত্তস্থ কোণ আসলে কি। মনে করো তোমার হচ্ছে এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা মনে করো কেন্দ্র, আর এটা মনে করো যে কোনো একটা যে। এখন এই যে এই যে দুটা প্রান্তবিন্দু রয়েছে, তাই না? এটা একটা প্রান্তবিন্দু, এটা আমার একটা প্রান্তবিন্দু। এখন এই বৃত্তের পরিধির উপর তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো একটা জায়গায়। মনে করো আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছে, মনে করি এটাকে আমি এ নাম দিচ্ছি, এটাকে বি নাম দিচ্ছি, এটাকে মনে করো সি নাম দিচ্ছে। এখন কি করব? এই যে দুইটা প্রান্তবিন্দু আমি পেলাম, বেশি দুইটা প্রান্তবিন্দু, এখন যে কোনো একটা বিন্দু, এই প্রান্তবিন্দু থেকে এই বিন্দুটাকে কানেক্ট করব, এই প্রান্তবিন্দু থেকে এই বিন্দুটাকে কানেক্ট করে দেবো। তো এই দেখো কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে দেখো তো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না? একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণটা কি বলা হয়? তোমার হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এই কোণটা ACB, এটাই হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এখন আবার প্রমাণ করতে হবে যে আমার যে অর্ধবৃত্তস্থ কোণটা আমি পেলাম এটা আসলে তোমার এক সমকোণ বা 90 ডিগ্রি। তো
তো এই তো তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের চিত্র, যে কোনো বিন্দু, তো বিন্দুর এখানে না হয়ে এখানেও নেওয়া যেতে পারে, যে কোনো জায়গায় তুমি নিলে আসলে এক সমকোণই পাবা। তো বিশেষ নির্বাচনটা যা যা আমি এখানে মাত্র বললাম এটাই তুমি এখানে আঁকতে পারো আর কি। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটা যে, রাইট, এবং এ সি বি, এই যে এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আশা করি এবার বুঝতে পারছো যে অর্ধবৃত্তস্থ কোণ আসলেই কাকে বলে, রাইট। এবার প্রমাণ করতে হবে যে আমার এই অর্ধবৃত্তস্থ কোণ এটা হচ্ছে আসলে এক সমকোণ। এখন অঙ্কনটা কি? অঙ্কনটা আসলে আর কিছুই না, অঙ্কনটা হচ্ছে আমি একটা চাপের নামকরণ করতেছি, যে এ বি এর যে পাশে আমার সি বিন্দু আছে তার বিপরীত পাশে হচ্ছে আমি একটা বিন্দু নিয়ে নিচ্ছি আসলে ডি আর কি, যার আমি বলতে পারি যে এ ডি বি এটা হচ্ছে আমার একটা চাপ। আচ্ছা, তাহলে প্রমাণে কি আসবে? প্রমাণে আসবে হচ্ছে তোমার যে এই যে এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এ সি বি। মনে করো আমি এখানে ডি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, তাহলে কি চাপ হলো না একটা, যে এ ডি বি এটা আমার একটা চাপ হয়ে গেল। এই চাপের উপর দণ্ডায়মান আমার কেন্দ্রস্থ কোণ আসলে কোনটা? এ ও বি এটা আমার কেন্দ্রস্থ কোণ না? এটা আমার কেন্দ্রস্থ কোণ, রাইট। আর বৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। অলরেডি তো আমরা বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণ কি এটা তো আমরা জানি, এবং আমরা তো একটা রিলেশন জানি যে সেটা কি, যে আমার কোনো একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে বৃত্তস্থ কোণ কত? এ সি বি, আর আমার কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি, রাইট। এই যে চাপের দুইটা প্রান্ত বিন্দুর সাথে হচ্ছে আমি আমার যে কেন্দ্রটা এটাকে কানেক্ট করে দিচ্ছে। তো এই যে আমার কেন্দ্রস্থ কোণটা এটা কি আসলে দেখো তো একটা সরল কোণ না, রাইট, একটা স্ট্রেট লাইন জাস্ট। তার মানে এটা আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তার মানে আমার যে এ ও বি এই কোণের মান আসলে কত? 180 ডিগ্রি না? আর 2 ইন্টু এসিবি, এসিবি কোনটা? এই যে এ সিবি মানে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণটা। এখন তোমার এখানে এই যে 2 রয়েছে, 2 দিয়ে 180কে ভাগ করে দাও, ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি না? তাই 90 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে? এসিডি। তার মানে এসিবি যেটা, সরি ডি না বি, এসিবি যে কোণটা, এই এসিবি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং এই এসিবি কোণটাই ছিল হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এক সমকোণ। ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখতে পারো যে 2 সমকোণ, ওই 180কে তুমি 2 সমকোণ লিখতে পারো, তারপর এখান থেকে 1 সমকোণ লিখতে পারো। এইভাবে তোমরা প্রমাণ করতে পারো, খুবই ইজি। এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় আসে, এবং আমাদের নবী থেকে ওইটা আসে, অনেক বেশি আসে আর কি। এই প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। দেখো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বলা আছে, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আর কি। ঠিক আছে, মানে বৃত্তের ভিতরে তোমার চতুর্ভুজটা আছে, মানে চতুর্ভুজের 4টা শীর্ষ তোমার বৃত্তের পরিধির উপরে অবস্থিত, এবং তোমাকে বলা আছে যে এসি আর বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এওবি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এইবি। শুনে কেমন যে লাগতেছে, জাস্ট চিত্রটা ড্র করতে হবে। দেখো প্রথমে হচ্ছে আমরা একটা চিত্র এঁকে ফেলবো, একটা বৃত্ত এঁকে ফেলবো। বৃত্ত এঁকে একটা চতুর্ভুজ এটার ভিতরে হচ্ছে আমরা এঁকে ফেলবো, যেমন এ বি সি ডি এটা হচ্ছে আমার একটা এই বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, যে 4টা শীর্ষ আমার এই বৃত্তের পরিধির উপরে অবস্থান করতেছে। এখন এখানে আমার দেখো তো 2টা কর্ণ হবে না, যে এ আর সি কে কানেক্ট করলে হচ্ছে আমার একটা কর্ণ, আর একটা হচ্ছে বি আর ডি কে কানেক্ট করলে আমার এটা আরেকটা কর্ণ, রাইট? 2টা আমার কর্ণ, এই 2টা কর্ণ হচ্ছে আমার এই ই বিন্দুতে ছেদ করতেছে। এখন তোমাকে বলছে যে এটা প্রমাণ করার জন্য যে এ ও বি আর হচ্ছে সি ও ডি ইকুয়াল টু 2 ইনটু এ ই বি। তার মানে তুমি বুঝতেছো আসলে কোণ এ ও বি আসলে কি, এই যে এ ও বি, রাইট? তার মানে আমাদের আসলে এই এ থেকে ও আর বি থেকে ও এটাকে কানেক্ট করতে হবে। তারপর তোমার সিওডি, সিওডি কি হবে তাহলে? এই সি থেকে ও আর ও থেকে ডি এটা কানেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আমরা একটা কোণ পাবো, এখান থেকে আমরা একটা কোণ পাবো। বিশেষ নির্বাচনটা হচ্ছে তোমার এটি, যে আমরা এখন যা বললাম এটাই হচ্ছে তোমার বিশেষ নির্বাচনটা। তারপর অঙ্কনের ক্ষেত্রে ওই যে কানেকশনটা যেটা আমরা বললাম যে কানেক্ট করে দিব, এটা হচ্ছে আমরা অঙ্কনের ক্ষেত্রে দেখবো। তো বিশেষ নির্বাচন তাও একবার পড়ে দিই, যে মনে করি এবিসি বৃত্তের কেন্দ্র ও এবং এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, এসি ও বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এই পার্টটা। তো বিশেষ নির্বাচন তো বুঝছো, তো এটা মুখস্থ করার কিছু নাই, তুমি প্রশ্নটা পড়বা, প্রশ্নটা বুঝবা, তারপর হচ্ছে তুমি তোমার নিজের ভাষায় লিখবা। তারপর প্রমাণ করার জন্য হচ্ছে আমরা অঙ্কনটা একটু এঁকে ফেলবো। তুমি বুঝতেছো, দেখি বুঝতেছো যে কোন এ ও বি লাগবে, রাইট? তার মানে কি তোমার আসলে যে কোন এ ও বিটা কি আনতে হবে না, এটা তো কোশ্চেন তোমাকে দেওয়া নেই। তাহলে অঙ্কনে আমরা কি করব, অঙ্কনে হচ্ছে আমরা এও বিও সিও আর হচ্ছে ডিও যোগ করে ফেলবো। তার মানে কি এ থেকে ও কে কানেক্ট করে দিব, তারপর ও থেকে বি কে কানেক্ট করে দিব, তারপর ও থেকে সি কে কানেক্ট করে দিব, তারপর তোমার হচ্ছে ও বা কেন্দ্র থেকে
ডি কে কানেক্ট করে দিব। তাহলে দেখো তো আমি হচ্ছে এখানে আসলে যে কোণটা পাচ্ছি যে এ ও বি, এই কোণটা, আর এটা কি সিওডি, সিওডি, তার মানে এই কোণটা, এই দুটো কোণ আমরা পাচ্ছি। আমাকে বলছে এই দুইটা কোণের যোগফল হচ্ছে কার সমান, 2 ইনটু AEB কোণটার সমান। এখন AEB কোণটা আসলে কোনটা একটু দেখো তো, AEB এই কোণটা, AEB এই কোণটা হচ্ছে আমার AEB কোণটা। এবার আমরা একটু লক্ষ্য করব যে এই AEB কোণটাকে আমরা অন্য কোনো ভাবে লিখতে পারি কিনা, বা এই AEB কোণটাকে আসলে কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এটা খেয়াল করো তো, এই AEB কোণটা কি আসলে AD আমার মনে করো হচ্ছে ই, এই কোণটার বহিস্থ কোণ না? একটু আগে কিন্তু আমরা বহিস্থ কোণের একটা ব্যাপার করছিলাম যে বহিস্থ কোণটা কি হবে, তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হবে। তার মানে আমার AEB হচ্ছে আমার বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা, একটা হবে তোমার হচ্ছে যে এই কোণটা, যে EAD, তার মানে হচ্ছে যে এই কোণটা, আর এটা কি হবে EDA, এই কোণটা। তার মানে আমরা বলতে পারবো যে AEB যে কোণটা আমার বহিস্থ কোণ, এটা কি হবে, এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান হবে। তার মানে আমরা একটু লিখবো যে ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE এটা একটা ত্রিভুজ না? তো এই ত্রিভুজে AEB এটা হচ্ছে বহিস্থ কোণ, রাইট? বহিস্থ AEB এটা কার সমান হবে, বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান হবে। একটা কি বললাম তো যে EDA, এই যে EDA, আর এটা হচ্ছে তোমার EAD, EAD। এখন এই EAD যেই কথা, এই যে EAD যেই কথা, আমি এটাকে যদি হচ্ছে একটু মানে একটু বাড়াই বলি যে CAD, বা একটু একই করি তো, রাইট? কোণে তো আমার চেঞ্জ হচ্ছে না, এর জায়গায় শুধু সি নিয়ে গেলাম, CAE, এই কোণটা সেম কোণে থাকতেছে। ঠিক তেমনি ভাবে EDA যেই কথা, এই যে EDA যেই কথা, ঠিক তেমনি ভাবে BDA একই কথা, অথবা ADB একই কথা। তো এটাই লিখছে আর কি, যে কোণ ADB, রাইট? তার মানে আমরা হচ্ছে এই যে নতুন একটা নাম পেয়ে গেলাম, যে কোণ CAD প্লাস হচ্ছে কোণ ADB, রাইট? আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে এখন আমাদের দুইটা পার্ট শুরু হবে। এটা জাস্ট হচ্ছে আমরা এই কোণটাকে একটু দুইটা যোগফল আকারে লিখলাম বহিস্থ কোণে, তোমার হচ্ছে বহিস্থ কোণটাকে অন্তস্থ দুইটা কোণে যোগফল আকারে জাস্ট লিখে দিলাম। এখন হচ্ছে আমাদের আসল পার্টটা শুরু হবে। এখন একটু লক্ষ্য করো, এই যে আমার AOB কোণটা ছিল আর COD কোণটা ছিল, এই দুইটা কোণ আসলে কি রকম কোণ একটু লক্ষ্য করো তো। দেখো তো, এই যে এটা কি আমার একটা চাপ না, বৃত্তের একটা উপচাপ, তুমি ধরে নিতে পারো যে আমার এই যে AB হচ্ছে আমার বৃত্তের একটা উপচাপ। এখন এই উপচাপ আর ও তো কেন্দ্র, তাহলে এই যে আমার কোণটা আমি পাচ্ছি AOB কোণটা, এটা অ্যাকচুয়ালি কি কোণ, কেন্দ্রস্থ কোণ না, রাইট? যে আমার AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার AOB। ঠিক তেমনি ভাবে COD যে কোণটা, এই যে COD কোণটা, এটাও কিন্তু ভাইয়া CD চাপের উপর অবস্থিত তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আশা করি এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন এখান থেকে আমি একটা রিলেশন ক্রিয়েট করতে পারবো না, কারণ আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে প্রথমে আমরা হচ্ছে AB চাপ নিয়ে কাজ করব। তার মানে AB চাপ নিয়ে যদি আমরা কাজ করি, যে AB চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার AOB, এবং বৃত্তস্থ কোণ কি হবে দেখো তো, কেন্দ্রস্থ কোণ যদি তোমার AOB হয়, তাহলে AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা, ADB হবে, রাইট? এই যে ADB হবে, রাইট? এই যে এই কোণটা আমাদের হবে, এই যে এই কোণটা। তার মানে আমাদের হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে ADB কোণটা। তাহলে এখান থেকে তুমি তো খুব ইজি একটা রিলেশন বের করতে পারবা যে AOB হবে কি, এই ADB এর দ্বিগুণের সমান। ঠিক তেমনি ভাবে তুমি চাপ CD নিয়ে কাজ করবা, এই চাপ CD এর জন্য আমার যে কেন্দ্রস্থ কোণ সেটা কোনটা, COD, এই কোণটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে, CAD, মানে এই কোণটা আর কি, CAD এই কোণটা, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে তুমি এখান থেকে একটা রিলেশন পেয়ে যেতে পারো যে কোণ COD হবে হচ্ছে কার সমান, CAD এর দ্বিগুণের সমান। দেখো এই যে তোমার এখান থেকে হচ্ছে তোমরা লিখে দিবা, যা বললাম এগুলো মুখে মুখে তোমরা লিখবা, লিখে দিবা কথায়, যে COD কার সমান হবে, CAD এর দ্বিগুণের সমান হবে, রাইট? তারপর এই যে এই নোটিশ, এই সাইড ব্র্যাকেটে এই পার্টটা একটু লিখে দিবা আর কি, সাইড নোট। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমাদের কিন্তু টার্গেট ছিল যে কোণ AOB আর COD এর যোগফলটা, রাইট? তা আমরা তো অলরেডি জানি যে আসলে কোণ AOB হচ্ছে আমার এটা আর COD হচ্ছে আমার এটা। তো এই দুজনকে জাস্ট আমি একটু যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম।
যে AOB আর হচ্ছে COB, তাহলে AOB কি 2 ইনটু কোণ ADB, 2 ইনটু কোণ ADB, আর COD কি ছিল 2 ইনটু কোণ তোমার CAD, রাইট? তুমি এখান থেকে 2 কমন নিয়ে ফেলবা। এখন দেখো তো এই যে এই দুইটা কোণের যোগফল, এটা কি অলরেডি আমরা বের করে ফেলছি না? কোথায় বের করছে? এই যে শুরুতে, যে CAD প্লাস কোণ ADB, এটা আসলে কার সমান ছিল? কোণ AEB এর সমান ছিল। খেয়াল করো, এই জিনিসটাই কিন্তু আসলে এখানে আছে। তার মানে এটার পরিবর্তে আমি আসলে কি বসাতে পারি? কোণ AEB বসাতে পারি, রাইট? তাই এটা আমি জাস্ট বসাই দিচ্ছি, বসাই দিয়ে দেখতেছো যে হ্যাঁ আমাদের প্রমাণটা হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই ব্যাপারটা আসলে কিভাবে ইজিলি মনে রাখবো। খেয়াল করে দেখো, প্রথমে তুমি দেখতেছো যে AEB যে কোণটা রয়েছে এটাকে আমাদের একটু মডিফাই করতে হচ্ছে। তারপর এখানে দেওয়া আছে আমার যে AOB, তারপর তুমি এখান থেকে বুঝতেছো আমার আসলে AB চাপ নিয়ে কাজ করতে হবে, আর এখানে COD যেহেতু দেওয়া আছে তার মানে হচ্ছে আমার CD চাপ নিয়ে কাজ করতে হবে, রাইট? BC চাপ নিয়ে আমি কাজ করতে পারবো না, আবার হচ্ছে AD চাপ নিয়ে কাজ করতে পারবো না। তার মানে এই দুটো চাপ নিয়ে আমি কাজ করে ফেলবো, কাজ করে রিলেশন বের করবো, রিলেশন বের করে জাস্ট যোগ করে দেবো, যোগ করে দেখবো তুমি হচ্ছে এইটা আবার ফেরত পেয়ে যাচ্ছ, রাইট? ইজি ম্যাথ, বাট এটা কিন্তু পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সবাই অবশ্যই ম্যাথটা খুবই গুরুত্ব সহকারে করবা। চল পরের প্রবলেমটা দেখি। এটা কিন্তু খুবই ছোট, খুবই ইজি এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো কি বলা আছে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ ADB প্লাস কোণ BDC ইকুয়াল টু তোমার হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি তোমাকে বলা আছে। প্রমাণ করো যে, বা আমাদের প্রমাণ করতে হবে AO এবং C এক সরলরেখা অবস্থান করছে। তার মানে কি? মনে করো হচ্ছে A একটা বিন্দু আছে, O একটা বিন্দু আছে, C একটা বিন্দু আছে এবং তারা আসলে একই সরলরেখার উপর অবস্থান করতেছে। তাহলে আমরা কি করব? যে প্রথমে হচ্ছে আমরা একটা ABCD একটা বৃত্ত নিয়ে নিব, তারপর হচ্ছে আমরা একটা কোণ আঁকবো, সেই কোণটা কি ADB কোণ আঁকবো, যেটা আমাকে এখানে দেওয়া আছে যে ADB কোণ আঁকবো। তারপর আমি BDC কোণ আঁকবো, এই যে BDC কোণ আঁকবো, এই কোণটা আর হচ্ছে এই কোণটা। আমি বলা আছে যে দুইটা কোণের যোগফল হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে A আর হচ্ছে বৃত্তের কেন্দ্র O আর হচ্ছে তোমার এই যে C বিন্দু, এই তিনটা হচ্ছে এক সরলরেখা অবস্থান করতেছে। যা বললাম এটি হচ্ছে বিশেষ নির্বাচনে আমরা লিখে ফেলবো। কি দেওয়া আছে? যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে তোমার এই দুইটা কোণের যোগফল হচ্ছে 1 সমকোণ। প্রমাণ করতে হবে যে AO এবং C একই সরলরেখা অবস্থান করতেছে। অঙ্কনটা কি? অঙ্কনের জন্য হচ্ছে আমরা বা প্রমাণের জন্য A আর C কে যোগ করে ফেলবো, এই যে A আর C কে যোগ করে দিলাম। এখন হচ্ছে প্রমাণে কি? প্রমাণে যখন যাব তখন হচ্ছে এই যে আমার যা দেওয়া আছে আর কি, ADB প্লাস হচ্ছে BDC ইকুয়াল টু হচ্ছে 1 সমকোণ, এটা আমরা লিখবো। এখন দেখো তো এই দুইটা কোণের যোগফল মানে কি? এই যে এই কোণটা আর এই কোণটাকে যোগ করলে কি আমি এই যে বড় কোণটা পাবো না? এই বড় কোণের নাম কি? ADC কোণ, রাইট? এই যে এই বড় কোণটা। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটার যোগফলই আসলে তোমার এই বড় কোণটা, তার মানে এই বড় কোণটাই হচ্ছে তোমার 1 সমকোণ অথবা 90 ডিগ্রি। এখন আমরা কি জানি? আমরা একটু আগে কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ যে 1 সমকোণ, এটা উপপাদ্যটা পড়ে আসছে। তার মানে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আসলে 1 সমকোণ। এখন এটা যেহেতু 1 সমকোণ, তার মানে আমরা বলতে পারি এটাই তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, রাইট? এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তার মানে কি হবে? এই AC হবে কি? এই বৃত্তের জন্য ব্যাস, রাইট? যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ তোমার 1 সমকোণ, তাহলে ADC তোমার যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে AC হবে বৃত্তের হচ্ছে ব্যাস। আর আমরা কি জানি? ব্যাস তো অবশ্যই কেন্দ্রগামী না। তার মানে এই যে আমার কেন্দ্র O, এটা তাহলে কি এই AC যে ব্যাস তার উপরই অবস্থান করবে না? তাহলে তো এখানে ইজিলি প্রমাণ হয়ে গেল যে A, O আর C তারা কি একই সরলরেখা অবস্থান করতেছে। খুবই ছোট একটা উপপাদ্য, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি টেস্ট পেপারটা একটু খোলো তাহলে দেখবা যে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই প্রবলেমটা চলে আসে। আচ্ছা, পরবর্তী যে উপপাদ্যটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এবং এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো কি বলা আছে দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। মানে কি? বৃত্তে অন্তর্লিখিত একটা বৃত্ত রয়েছে, বৃত্তের ভিতরে তোমার হচ্ছে একটা চতুর্ভুজ রয়েছে, চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে। এখন এই যে মনে করো হচ্ছে আমার এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আমরা কি জানি চতুর্ভুজে তোমার 4টা কোণ থাকে না? এবং দেখো এই যে এই কোণটা আর এই কোণটা কি বিপরীতে রয়েছে, এবং এই দুজনকে যদি হচ্ছে আমি যোগ করি তাহলে যোগফল পাবো হচ্ছে আমি 180 ডিগ্রি। আবার এই যে এই কোণটা আর এই কোণটা কি তোমার বিপরীতে রয়েছে, তো এই দুইটা কোণকেও যদি আমি যোগ করি তাহলে যোগফল পাবে হচ্ছে আমি 180 ডিগ্রি। এটা আমার প্রমাণ করতে হবে। তো যে কথাটা বললাম এটা আমার বিশেষ নির্বাচনে লিখে ফেলবো। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এই যে এই কোণটা এদের যোগফল তোমার 180 এবং এই কোণটা তাদের যোগফল তোমার 180। তার মানে কি? যে কোণ ABC প্লাস কোণ ADC ইকুয়াল টু তোমার 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক তেমনিভাবে কোণ BAD প্লাস কোণ BCD তাদের যোগফল তোমার হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি।
এখন প্রমাণের সুবিধার্থে আমরা কি করব যে এও আর এই যে ওসি হচ্ছে আমি যোগ করে দেব। কেন যোগ করছে? কারণ আমরা তাহলে কি দেখতে পাবো যে এখানে আমরা একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে ফেলতেছি। তোমরা যেহেতু লক্ষ্য করো এখানে চিত্রতে দেখো তো এখানে তুমি দুইটা চাপ দেখতে পাচ্ছ না? একটা চাপ হচ্ছে তোমার এ বি সি চাপ এই এতটুক, আর একটা কি চাপ এ ডি সি চাপ এই এতটুক। একটা তোমার উপচাপ আর একটা তোমার হচ্ছে কি অধিচাপ। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই চাপের উপর তোমার দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা, এবং এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এটা। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ তোমার লাগবে না? তো কেন্দ্রস্থ কোণ পাওয়ার জন্যই হচ্ছে আমরা এই এ থেকে ও আর সি থেকে ও হচ্ছে যোগ করে দিয়েছে। এবার চলো হচ্ছে আমরা প্রমাণে চলে যাই। সেম কথাটাই যে একই চাপ এবিসি, যে এবিসি চাপের উপর দণ্ডায়মান, এই যে এ বিসি, এই এবিসি চাপের উপর দণ্ডায়মান আমার কেন্দ্রস্থ কোণ কোনটা? এই এতটুক না? এই যে এ ও সি, এই যে এই কোণটা। এবং আমার হচ্ছে বৃত্তস্থ কোণ কোনটা? এটা না? এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এবং আমরা কি জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান না? তো আমরা এখান থেকে লিখতে পারবো যে কোণ এ ও সি হচ্ছে তোমার এই যে দ্বিগুণ হবে কার? এডিসির, কারণ এডিসি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে আমরা বলতে পারবো যে এ ডি সি এই চাপের উপর দণ্ডায়মান তোমার কেন্দ্রস্থ কোণ কোনটা? খেয়াল করে দেখো তো, এই এ ডি সি চাপের উপর দণ্ডায়মান তোমার কেন্দ্রস্থ কোণ কি এতটুক না? এই এতটুক। এবং বৃত্তস্থ কোণ কতটুক? বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এই এতটুক, রাইট? এবং এই যে আমার এ ও সি এটা আসলে কী ধরনের কোণ? এটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। এখন প্রবৃদ্ধ কোণ মানে কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে যেই কোণটা হচ্ছে 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, ওই ধরনের কোণগুলোকে তো আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তো খেয়াল করে দেখো এই যে এই কোণটা, এই এ ও সি এই কোণটা কি তোমার 180 থেকে বড় না? রাইট? 360 থেকে ছোট। আমরা কি জানি যে বৃত্তের একটা কেন্দ্র এটা পুরোটা আসলে কি কি উৎপন্ন করে? তোমার এটা পূর্ণ কোণ, মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রাইট? এতটুকু যদি তোমার হচ্ছে মনে করো এখানে তো দেখি তো বুঝতেছো যে এটা আসলে একটা স্থূল কোণ, তাহলে বাকিটা তোমার কি হবে? আসলে 180 থেকে তোমার বড় হবে, তার মানে ওইটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এখানে এটা মেনশন করব, অবশ্যই মেনশন করব যে এই এ ও সি এটা কিন্তু হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কারণ আমরা এখানে এ ও সি একটা পেয়েছি, বাট এটা কিন্তু ভিন্ন এ ও সি, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণের এ ও সি, যেটা কিনা 180 থেকে বড়। তো এটা কিন্তু মেনশন না করলে নাম্বার কাটা যাবে। তাহলে কি করব যে প্রবৃদ্ধ কোণ এ ও সি, তার মানে এই যে এই বড় কোণটা যেটা কিনা 180 থেকে বড়, এটা হচ্ছে তোমার কি কোণ? তাহলে এটা আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা কার সমান হবে? আমার হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান হবে। আর আমার বৃত্তস্থ কোণ কত? এই যে এ বি সি এই কোণটা, তার মানে এই কোণের দ্বিগুণের সমান আমি এখানে লিখে ফেলবো 2 ইন্টু বৃত্তস্থ এ বি সি। ক্লিয়ার মোটামুটি? আচ্ছা, এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এই যে আমি তোমাদেরকে একটু আগেই বললাম না যে আমার এই যে পুরো একটা মনে করি এটা একটা পয়েন্ট আছে, আর এই যে পুরাটা আমার যে পূর্ণ ঘূর্ণন, এই পূর্ণ ঘূর্ণনে আমি আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছি? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছি না? তার মানে আমি যদি এই এ ও সি, এই যে এই এতটুকু কোণ এবং প্রবৃদ্ধ কোণ এ ও সি এই পুরাটাকে কানেক্ট করে দিই, তাহলে এই পুরাটা এই দুইটা কোণের যোগফল আসলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি আসলে 4 সমকোণ, রাইট? আচ্ছা, এই কাজটি হচ্ছে আমরা এখানে করলাম যে মনে করো এই এওসি আর প্রবৃদ্ধ এওসিকে জোড় করে আমরা হচ্ছে যোগ করে দিলাম, এবং এই যোগফলটা আসলে কত? তোমার হচ্ছে 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রিকে আমরা বলতে পারি আসলে 4 সমকোণ। এবং এই দুজন যোগফল আসলে কি? যে এরা এই দুজন, তো আমরা এখান থেকে মনে করো 2 কমন নিয়ে ফেলাম। 2 কমন নিলে এখানে আমার কি থাকবে? এডিসি প্লাস তোমার হচ্ছে এবিসি, যে 2 ইন্টু এডিসি প্লাস 2 ইন্টু এবিসি। এবং আমরা তো জানি যে এই এদের যোগফল হচ্ছে তোমার 4 সমকোণ, তার মানে এদের মান হচ্ছে তোমার 4 সমকোণ, রাইট? তাহলে আমরা বলতে পারি যে এদের মান তোমার হচ্ছে 4 সমকোণ, এবং এখানে যেহেতু 2 রয়েছে, 4 সমকোণ বা 360কে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কত থাকবে? 180 থাকবে না? তার মানে 2 সমকোণ থাকবে। খেয়াল করে দেখো এই দুইটা কোণ যে এই দুইটা কোণের যে যোগফল আমি 2 সমকোণ পেলাম, দেখো তো এই কোণগুলো আসলে কোন কোণগুলো? একটা হচ্ছে এডিসি। এডিসি কোথায় ভাইয়া? এই যে এডিসি, এই কোণটা। আর একটা কোণ কি? কোণ এবিসি। কোণ এবিসি কোথায় আছে? এই যে এবিসি, এই কোণটা। খেয়াল করে দেখো তো তারা কি বিপরীত দিকে অবস্থান করতেছে না? এখান থেকে আমরা প্রমাণ করলাম যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজে বিপরীত কোণগুলোর যোগফল তোমার হচ্ছে 2 সমকোণ, এবং অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো যে এই বিএডি প্লাস বিসিডি তাদের যোগফল হচ্ছে তোমার 2 সমকোণ। এই তো এটা হচ্ছে আগেরটা জাস্ট বিপরীত একটা উপপাদ্য। কি বলা আছে যে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে।
সম্পর্ক কোণ মানে কি? দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, রাইট? তার মানে বলা আছে যে কোন একটা চতুর্ভুজ, মনে করো ABCD, তোমার একটা চতুর্ভুজ আছে, তো ABCD চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে সম্পর্ক। মনে করো এই কোণের যোগফল হচ্ছে তোমার 180 ডিগ্রি আর কি। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই ABCD যে চতুর্ভুজটা, এটা হচ্ছে সমবৃত্ত হবে। সমবৃত্ত হওয়া মানে কি? যে বৃত্তের ভিতরে অন্তর্লিখিত আর কি, যে বৃত্তের ভিতরে থাকতেছে এবং চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে আর কি, এতটুকুই। তা চলো আমরা হচ্ছে বিশেষ নির্বাচন এখান থেকে লিখে ফেলি। কি বলা আছে? যা বলছে তাই লিখবো আর কি। যে মনে করি ABCD চতুর্ভুজে ধরে নিচ্ছে আমি যে ABC আর হচ্ছে ADC, এই দুইটা কোণ হচ্ছে তোমার দুই সমকোণ, এটা আমি ধরে নিচ্ছে। প্রমাণ করতে হবে যে ABCD চারটি হচ্ছে সমবৃত্ত। থেকে যে ABCD চারটা হচ্ছে তোমার সমবৃত্ত। এখন এই প্রমাণের জন্য হচ্ছে আমার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। চলো দেখো অঙ্কনে কি বলা আছে। অঙ্কনে বলা আছে দেখো যে ABC এগুলো তো আসলে তোমার তিনটি তো একই সরলরেখায় তোমার অবস্থান করতেছে না, তাই না? তার মানে এই তিনটা বিন্দু দিয়ে যাবে, এমনকি আমি একটা মাত্র বৃত্ত আঁকতে পারবো না। চলো একটা এমন একটা বৃত্ত আঁকে ফেলি যে বৃত্তটা A দিয়েও যাবে, B দিয়েও যাবে, আবার হচ্ছে C দিয়েও যাবে। চলো এটা এঁকে ফেলি। কেমন হতে পারে বৃত্তটা দেখতে? অনেকটা এরকম হবে না? এমন ভাবে সাবধানে আঁকবা যেন ABC সবার ভিতর দিয়ে যাইছে। খেয়াল করে দেখো, অত সুন্দর হয় নাই, বাট ঠিক আছে, চলো সমস্যা নেই, রাইট? এটা মনে করো হচ্ছে আমাদের বৃত্তটার কেন্দ্র। এখন একটু খেয়াল করো তো, এই যে আমার এই বৃত্তটা আমি আঁকলাম, এই বৃত্তটা কি আমার এই যে AD যে রেখাটা রয়েছিল, বা AD যে আমার চতুর্ভুজে যে বাহুটা ছিল, এখানে কি ছেদ করছে না একটা পয়েন্টে? এই পয়েন্টটা ছেদ করছে না? তাহলে এই পয়েন্টটার তুমি হচ্ছে একটা নাম দিয়ে ফেলো। নামটা কি হবে? নামটা হচ্ছে মনে করো তুমি E দিয়ে দাও, রাইট? এবং একটা কাজ করো, E আর C কে কানেক্ট করে দাও। এই C পয়েন্টটা আর এই যে E পয়েন্টটা, এটাকে কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলাম। এবার একটু লক্ষ্য করো তো, আমরা কি এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম না? সেই চতুর্ভুজটা কি? ABCE। এটা হচ্ছে আমার একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে আমি এখান থেকে তো আসলে বলতে পারবো, কি বলতে পারবো? যে তাদের যে বিপরীত কোণ, এই বিপরীত কোণের যোগফল হবে তোমার 180 ডিগ্রি। যেমন ABC প্লাস AEC যোগফল কত হবে? 180 হবে। ঠিক তেমনি BAE এই কোণটা আর BCE মানে এই কোণটা, তাদের যোগফল তোমার 180 হবে। তাহলে দেখো আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে অঙ্কনটা করে ফেলাম। অঙ্কন করার পর হচ্ছে আমরা একটু প্রমাণে চলে যাই। এই প্রমাণে আমরা বলতে পারি যে অঙ্কন অনুসারে আমরা হচ্ছে ABCE একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম, রাইট? দেখো আমরা কি বলতে পারি যে কোণ ABC প্লাস কোণ AEC ইকুয়াল টু তোমার দুই সমকোণ। এই যে এই কোণটা আর এই কোণটা, যেটা মাত্র বললাম তোমাদেরকে আর কি। এবং আমরা কিন্তু ধরে নিয়েছিলাম, প্রথমে কি আমরা ধরে নিয়েছিলাম না যে ABC প্লাস ADC হচ্ছে দুই সমকোণ, রাইট? এটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। মানে ABC আর এই কোণটা, এই যে ADC, এই কোণটা হচ্ছে তোমার দুই সমকোণ। তো এটা আমরা এখানে আবার লিখলাম যে ABC প্লাস ADC হচ্ছে তোমার দুই সমকোণ। তাহলে একটু লক্ষ্য করো তো, ABC প্লাস AEC ও দুই সমকোণ, আবার ABC প্লাস ADC ও আবার দুই সমকোণ। তাহলে কি আমরা বলতে পারি না? অবশ্যই তোমার এই AEC আর হচ্ছে আমার ADC এই দুইটা কোণ সমান হবে। তো সুতরাং আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা কি হবে? তোমার হচ্ছে সমান হবে, রাইট? কিন্তু একটু লক্ষ্য করো তো, এই দুইটা কোণ কি আসলেই সমান? একটু চিন্তা করো। দেখো এখানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ত্রিভুজটা কেমন? এই যে CED, এটা কেমন একটা ত্রিভুজ না? চিন্তা করো তো, এই ত্রিভুজে আমার এই যে CEA এই যে কোণটা, এই কোণটা কি তোমার বহিস্থ কোণ না? আর আমরা কি জানি যে বহিস্থ কোণ কি হবে? ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। তার মানে আমার হচ্ছে এই AEC যে কোণটা, এটা অ্যাকচুয়ালি কার সমান হবে? এই দুইটার যোগফল। একটা হবে কি EDC আর একটা হচ্ছে তোমার ECD। কোণ ECD, রাইট? এই যে আমার কোণ ECD, এই যে EDC, এই EDC কি তোমরা আবার লিখতে পারি হচ্ছে তোমার কোণ ADC আর কি। ADC মানে এইখান থেকে যেই কথা EDC যেই কথা, আমার হচ্ছে ADC তো আসলে একই কথা, তাই না? তার মানে আমরা বুঝতেছি যে আসলে আমরা যেখানে যে সমান দুইটাকে যে সমান ধরে নিছিলাম, এটা তো সম্ভব না। এটাও সম্ভব, কারণ দেখো যে কোণ AEC কিন্তু আসলে ইকুয়াল কোণ ADC, এই যে কোণ ADC প্লাস সামথিং
প্লাস সামথিং প্লাস আরেকটা কোণ, তার মানে এই দুইটা কোণ কিন্তু ইকুয়াল হইতে পারবে না। ইকুয়াল কখন হবে? যখন এই ডি বিন্দুটা আসলে ই বিন্দু ছাড়া আর কিছুই না, মানে ডি আর ই আসলে একই বিন্দু। যদি ডি আর ই একই বিন্দু হয় তখনই আমি একমাত্র বলতে পারবো যে আসলে এই দুইটা আসলে সমান, রাইট? এই আর কি। তো তোমাদের এত জাস্ট হচ্ছে তোমরা দেখাই দিবা যে এটা আসলে সম্ভব না। কারণ কি? কারণ হচ্ছে এটা যেহেতু তোমার বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফল সমান হবে, এই জন্য আমরা বলতে পারবো যে আসলে এই দুইটা কোণ সমান হবে না। যদি সমান হইতে হয় তাহলে অবশ্যই এই ডি যে পয়েন্টটা এটা আসলে এখানে না, এখানেই আছে, রাইট? এটাই তোমরা এখানে লিখে দিবা যে ই আর ডি বিন্দু তো ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে, সুতরাং এ বি সি ডি বিন্দু সমরেখা না সমবৃত্ত হবে, রাইট? সমবৃত্ত। ক্লিয়ার? আশা করি পারবা। এই উপপাদ্যটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে এই প্রবলেমটা। কি দেওয়া আছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যে দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়। তার মানে কি? দুইটা যে আছে এ বি আর হচ্ছে তোমার সিডি, তারা হচ্ছে তোমার এই যে সমকোণে মিলিত হবে। প্রমাণ করো যে কোণ এওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু তোমার দুই সমকোণ অথবা 180 ডিগ্রি। তার মানে কি? আমাদের হচ্ছে এই তো কোশ্চেনটা পড়ে আমরা যা বুঝলাম সেটাই হচ্ছে আমরা এখানে চিত্রটা এঁকে ফেলবো, যে একটা বৃত্ত আছে, একটা বৃত্তের একটা যে মনে করো এবি আর একটা যে তোমার হচ্ছে সিডি, এবং তারা পরস্পর সমকোণে মিলিত হয়েছে। তার মানে তারা হচ্ছে অভ্যন্তরে আর কি সমকোণে মিলিত হয়েছে ভিতরে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, রাইট? তো এই যে মিলিত পয়েন্টটা এটাকে মনে করো হচ্ছে আমি এ নাম দিয়ে দিচ্ছি, যে আমার এবি আর হচ্ছে সিডি তারা পরস্পর এই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে মনে করো প্রমাণের সুবিধার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আমার এখানে এ ও ডি চাচ্ছে, তাহলে আমরা কি করব, এ থেকে ও কে কানেক্ট করে দিব এবং ও থেকে ডি কে কানেক্ট করে দিব, রাইট? তাহলে আমার এ ও ডি কোণটা পেয়ে যাব। ঠিক একই ভাবে আমাদের যেহেতু হচ্ছে বি ও সি কোণটা লাগবে, তাহলে আমরা কি করব, বি থেকে ও কে কানেক্ট করে দিব, আবার সি থেকে ও কে কানেক্ট করে দিব, তাহলে হচ্ছে আমি বি ও সি এই কোণটা পেয়ে যাচ্ছে, রাইট? এই তো এইগুলি হচ্ছে আমরা বিশেষ নির্বাচনে লিখবো, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি যে দুটি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, এও এবং সিও যোগ করায় এওডি উৎপন্ন হয়েছে, আবার ওসি এবং ওবি যোগ করায় বিওসি উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে এই যে এওডি প্লাস বিওসি ইকুয়াল টু দুই সমকোণ। এখন প্রমাণের সুবিধার্থে আমরা হচ্ছে আরো দুইটা কাজ করব। একটা কাজ কি, একটা হচ্ছে তুমি বি আর ডি কে যোগ করে দিবা, এই যে বি আর ডি কে তুমি কানেক্ট করে দিবে, আর একটা বি আর সি কে তুমি কানেক্ট করে দিবে, রাইট? এবার চলো আমরা হচ্ছে প্রমাণে চলে যাই। একটু খেয়াল করে দেখো তো যে আমাদের এখানে দুইটা চাপ আছে না, একটা চাপ কি, একটা চাপ মনে করো হচ্ছে আমাদের এই এবি চাপ, আর একটা চাপ মনে করো হচ্ছে আমাদের এই বিসি চাপ। এখন এবি চাপ কেন খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা কোণ দেওয়া আছে এ ও ডি কোণ, তাহলে এই এ ও ডি কোণটা আসলে কি, এই এবি চাপের উপর অবস্থিত কি কেন্দ্রস্থ কোণ না, এই যে এই কোণটা, রাইট? তাহলে এ ও ডি যে কোণটা এটা কিন্তু আসলে আমাদের এই এডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। এখন একটু লক্ষ্য করো তো, একটু দেখো তো এই এডি চাপের উপর আমরা কোনো বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি কিনা, আছে না? দেখো তো এই যে এ বি ডি, এ বি ডি, তার মানে এই যে এই কোণটা, তাহলে এই কোণটা আসলে কি, এই কোণটা হচ্ছে তোমার এডি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। এখন আমরা তো একটা রিলেশন জানি যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা এটাই আসলে লিখবো যে একই চাপ এডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তোমার হচ্ছে এওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এ বিডি, এ বিডি এই কোণটা। তাহলে আমরা এখানে একটা রিলেশন দিয়ে দিব যে কোণ এওডি ইকুয়াল টু হবে 2 ইনটু কোণ এ বিডি, রাইট? আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি। ঠিক একই ভাবে আমরা হচ্ছে এই বিসি চাপ দিয়ে কাজ করব। তো এই বিসি চাপের মধ্যে দণ্ডায়মান তোমার কেন্দ্রস্থ কোণ কি আসলে বি ও সি না, তার মানে তোমার হচ্ছে এই কোণটা, রাইট? আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করো তো এই বিসি চাপের উপর অবস্থিত আমার হচ্ছে বৃত্তস্থ কোণ আসলে কোনটা, খেয়াল করো তো এই যে বি ডি সি এই কোণটা না, তার মানে এই যে এই কোণটা। তাহলে আমরা এখান থেকে আসলে লিখতে পারি যে কোণ বিওসি ইকুয়াল টু হবে 2 ইনটু কোণ বিডিসি, রাইট? তো এই তো যে কোণ বিওসি ইকুয়াল টু 2 ইনটু কোণ বিডিসি।
তাহলে এবার একটা কাজ করি, এই যে দুইটা আমরা হচ্ছে সমীকরণ পেলাম, এই দুজনকে হচ্ছে আমরা যোগ করে দিই। তাহলে যোগ করলে কি হবে যে এ ও ডি প্লাস বি ও সি, এই জিনিসটাই হচ্ছে আমাদের আসলে কোশ্চেনে চেয়েছে যে এদের যোগফল আমার দুই সমকোণ প্রমাণ করতে হবে। তার মানে কি, এই দুজনকে যে পেলাম তাদেরকে হচ্ছে আমি যোগ করে দেব। যোগ করলে কি হবে, এটা কেটে দিয়ে যোগ করব, তার মানে 2 ইন্টু এ বি ডি প্লাস 2 ইন্টু এডিসি, এই দুজন থেকে আমি 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে কি থাকতেছে, এ বি ডি প্লাস হচ্ছে তোমার বিডিসি, রাইট? এখন এই যে এ বি ডি যেই কথা, এ বি ডি কোথায়, যে এ বি ডি মানে এই কোণটা, খেয়াল করে দেখো তো, এই পয়েন্টটা আসলে আমি এ কে এখানে না ধরে আমি এখানেও তো নিতে পারি, ই বি ডি তো একই কথা, এ বি ডি কোণ যেই কথা, আমার ই বি ডি কোণটা আসলে একই কথা না? তো আমরা কি করব, যে এই এ বি ডির পরিবর্তে এখানে আমরা ই বি ডি লিখে দিব। ঠিক একই ভাবে আমার এখানে কি দেওয়া আছে, বিডিসি। বিডিসি কোনটা ভাইয়া, এই যে বি ডি তারপর হচ্ছে সি, এই পুরো কোণটা হচ্ছে আমার বিডিসি। এখন বিডিসি না বলে তো আমি এটা বলতে পারি বি ডি ই কোণ, ওই সি পর্যন্ত যাওয়া লাগলো না, আমি ই পর্যন্ত থেমে গেলাম, রাইট? তো এটাকে আমরা এটা বলতে পারি যে কোণ তোমার হচ্ছে বিডিই অথবা ই বিডি, একই কথা। এই যে বি ডি ই যে কথা, ই ডি বি আসলে আমার একই কথা, রাইট? তো আমরা এটাকে আসলে ভাবে বলতে পারি। এবার আমরা এক কাজ করব, সেই কাজটা হচ্ছে তোমাদের, আমরা দেখো তো এখানে মাঝখানে একটা তোমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, একটা কি ত্রিভুজ, ই বি ডি ত্রিভুজ, এই যে মাঝখানে যে এই ত্রিভুজটা। এখন এই ত্রিভুজে আমার ই কোণটা আসলে কি রকম, এক সমকোণ না? মানে এই কোণটা যে তোমার বি ই ডি যে কোণটা, এটা আসলে কি 90 ডিগ্রি না? আর আমরা কি জানি আসলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে আমার হচ্ছে বিইডি, ইডিবি, ই বিডি, এই তিনটা কোণের যোগফল কত হবে, তোমার হচ্ছে দুই সমকোণ অথবা তোমার 180 ডিগ্রি। তো এটাই আমি আসলে লিখলাম যে ত্রিভুজ ইবিডি এর এই যে এই তিনটা কোণের সমষ্টি হবে তোমার দুই সমকোণ অথবা 180 ডিগ্রি। কিন্তু অলরেডি আমরা জানি যে বিইডি কিন্তু 90 ডিগ্রি, ওই যে সমকোণে তোমার হচ্ছে সমকোণে মিলিত হয়েছিল না, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তার মানে বিইডি সে হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তো এটার পরিবর্তে হচ্ছে আমরা এখানে লিখে দিব যে এক সমকোণ অথবা 90 ডিগ্রি, রাইট? আর বাকি যে দুইটা পার্ট রয়েছে এটা এখান থেকে গেল, সমস্যা নেই। তার মানে এটা এই দুইটা প্লাস তোমার হচ্ছে এক সমকোণ, এই দুইটা প্লাস তোমার এক সমকোণ ইকুয়াল টু হচ্ছে তোমার দুই সমকোণের সমান, এখানে যা ছিল তাই। তাহলে মনে করো এখানে 180 আছে, এখানে 90 আছে, তার মানে এই 90টা যদি এখানে গিয়ে বিয়োগ হয়ে যায় 180 সাথে, তাহলে এখানে কি থেকে যাবে, শুধু 90 ডিগ্রি থেকে যাবে না, মানে এক সমকোণ থেকে যাবে। দুই সমকোণ থেকে এক সমকোণ বাদ দিলে তুমি হচ্ছে এক সমকোণ থাকছে। তার মানে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল তোমার হচ্ছে আসলে এক সমকোণ, এই যে এই কোণটা আর এই কোণটা। যেই তিন একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের যোগফল তোমার হচ্ছে 90 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, এই যে দুইটা কোণের যোগফল এটাই কি আসলে আমাদের এখানে ছিল না, এই যে বিইবিডি প্লাস ইডিবি, কোণ ইবিডি প্লাস কোণ ইডিবি, এই রাইট? দেখো সেম জিনিসটা এখানে আছে। তার মানে এটা ইকুয়াল টু এক সমকোণ। তার মানে এই যে পুরাটা, এটার পরিবর্তে আসলে কি লিখতে পারি, তারা হচ্ছে তোমার এক সমকোণ অথবা 90 ডিগ্রি। তার আগে কিন্তু 2 দিয়ে গুণ ছিল, রাইট? তার মানে 2 ইনটু এক সমকোণ, 2 ইনটু এক সমকোণ মানে দুই সমকোণ হবে বা 180 ডিগ্রি হবে। এটা কার মান ছিল, এটা ছিল হচ্ছে তোমার কোণ এওডি প্লাস কোণ বিওসি এর মান, রাইট? তার মানে এই মানটা তুমি এখানে বসিয়ে দিবা যে এটা ইকুয়াল টু তাহলে কি হবে 2 ইনটু এটা, আর এটার মান আমরা এখান থেকে পেলাম এক সমকোণ, রাইট? তাহলে প্রমাণ হয়ে গেল যে এই দুইটা কোণের যোগফল আসলে দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান। চলো, খুব ছোট একটা প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এবং এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের আসলে মনে রাখতে হবে। তো আসলে কি বলা আছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে কি, মনে করো তোমার কাছে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু যে কোনো জায়গায় হতে পারে। মনে করো আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা এখানে রয়েছে, সেটা কিনা হচ্ছে পি। তো এই পি বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম, তো এই স্পর্শকটাকে আমি নাম দিলাম মনে করো পিটি একটা স্পর্শক। এবং এই যে আমার যে কোনো একটা বিন্দু পি, এই পি আর কেন্দ্র তাকে আমি কানেক্ট করে দিলাম, কানেক্ট করলে আমি কি পাচ্ছি, ওপি পাচ্ছি। এখন এই যে ওপি, এই ওপিটা আসলে কি, বৃত্তের জন্য ব্যাসার্ধ না? আমাকে এটাই প্রমাণ করতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপর তোমার লম্ব, রাইট? আচ্ছা, তাহলে চলো, এবং বিন্দুটা আসলে এই যে পি বিন্দু হইতে হবে আর কি, একই বিন্দু হইতে হবে, একই বিন্দুতে তোমার স্পর্শক এবং একই বিন্দুতে তোমার ব্যাসার্ধ, তখন হচ্ছে আমরা বলবো যে তারা পরস্পর পারপেন্ডিকুলার বা তার লম্ব। এটি হচ্ছে আমার আসলে বিশেষ নির্বাচন, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমি হচ্ছে একটা অঙ্কন করে নিই। অঙ্কনটা হচ্ছে যে এই পিটি, এই যে আমার স্পর্শক, এই স্পর্শকের উপর পি ব্যতীত যে কোনো একটা বিন্দু নিয়ে নিব। মনে করো যে কোনো একটা বিন্দু এখানে আমি নিচ্ছি কিউ। এখন কিউ আর ওকে আমি কানেক্ট করে দিই, রাইট?
আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রমাণে চলে যাই। তুমি একটু খেয়াল করো তো, এই যে আমার স্পর্শক পিটি, এই পিটি স্পর্শকের শুধুমাত্র এই পি পয়েন্টে কি বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে না? এই পিটি স্পর্শকের আর যে কোনো জায়গায় তুমি পয়েন্ট নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যে কোনো পয়েন্ট নাও, এই সবগুলো পয়েন্টে কি আসলে বৃত্তের বাইরে অবস্থান করতেছে না? আমরা কি জানি, স্পর্শ বৃত্তকে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে যায়, রাইট? যে স্পর্শ শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে যায়, স্পর্শকের বাকি সব পয়েন্ট আসলে বৃত্তের বাইরে অবস্থান করতেছে, তাই না? তার মানে এই যে কিউ, এই কিউ কি বৃত্তের বাইরে অবস্থান করতেছে, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আসলে কি বলতে পারি, যে আমার এই যে ওপি যে আমার বৃত্তের ব্যাসার্ধ, ওপি যে আমার বৃত্তের ব্যাসার্ধ, আর আমি যে ও কিউ আমি পেলাম, এই কিউ তো আসলে বৃত্তের বাইরে অবস্থান করতেছে, তার মানে অবশ্যই কি ওই যে ও কিউর যে দূরত্ব, এটা কি আমার ওপির থেকে বেশি হবে না? এবং দেখো তুমি আসলে বুঝতেছো যে আমার এই ও কিউ আসলে দূরত্ব তো তোমার বেশি। এখন কিউ তো তোমার একটা আরবিটারি পয়েন্ট ছিল, তার মানে এই স্পর্শকের উপর যে কোনো একটা পয়েন্ট, পিচ ব্যতীত, পি ছাড়া, মানে এই কিউ তোমার এখানে হতে পারে, কিউ এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এবং সব সময় তোমার হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করবে। চলো দেখি আমরা কীভাবে লিখে ফেলবো। লিখবা হচ্ছে প্রমাণটা এইভাবে, যে যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। এই যা যা বললাম আর কি মুখে, এটা একটু সুন্দর করে লিখবা। তাহলে সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, রাইট? এই ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, রাইট? এই যে যা দেখাইলাম, অর্থাৎ তোমার ও কিউ গ্রেটার দেন ওপি, এবং তা স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দু সকল অবস্থানের জন্য সত্য। এই যে সকল অবস্থানের জন্য সত্য বললাম না, যে কিউ যদি এখানে থাকে সত্য, কিউ যদি এখানে থাকে তারপরও সত্য, কিউ যদি এখানে থাকে তারপরও সত্য, কিউ যদি তোমার এখানে থাকে তারপরও সত্য, এখানে থাকলেও সত্য, সব বিন্দুর জন্য তোমার আসলে এই ব্যাপারটা সত্য। তার মানে আমরা বুঝতেছি কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব, রাইট? মানে মনে করো তোমার হচ্ছে একটা বিন্দু রয়েছে, একটা বিন্দু এটা, আর মনে করো এটা একটা সরলরেখা। আমি তোমাকে বললাম যে এই বিন্দু থেকে এই সরলরেখার ক্ষুদ্রতম দূরত্বটা বের করো, মানে সবচেয়ে ছোট যে দূরত্বটা, এটা তুমি বের করো। তুমি কি করলো, তুমি প্রথমে হচ্ছে এই এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করার জন্য এইভাবে গেলা, দেখলো তুমি একটা মান পাইলা যে এদের দূরত্ব তোমার মনে করো এতটুকু। এখন তোমার বন্ধু কি করলো, তোমার বন্ধু হচ্ছে এইভাবে গেল, সে দূরত্ব পেলো এতটুকু। এখন তোমার অনেক চালাক একটা বন্ধু আছে, সে চালাক বন্ধু কি করলো, যে একদম সোজা বরাবর গেল, বিন্দু থেকে সোজা বরাবর গেল, একদম লম্ব বরাবর গেল, এবং সে লম্ব বরাবর যাওয়ার পর দেখলা যে আসলে তোমরা যে দূরত্ব পাচ্ছ, যে দূরত্ব তোমাদের লাগছে, সে আরও কম দূরত্ব হচ্ছে এটা কভার করে ফেলছে। তার মানে এটাই হচ্ছে তার ক্ষুদ্রতম দূরত্ব, এবং লম্ব দূরত্বই সবসময় তোমার হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব হয়। এবং আমরা যেহেতু বুঝে ফেললাম যে ওপিটা আসলে ক্ষুদ্রতম দূরত্ব, বাকি সব দূরত্বই হচ্ছে তার জন্য বেশি, যেহেতু ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে আমরা বলতে পারবো যে আসলে এটাই আসলে তোমার লম্ব দূরত্ব, যে তোমার এই পিটি স্পর্শকের উপর তোমার এটা হচ্ছে আসলে ও বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব ওপিটা। তার মানে আমরা এটা বলতে পারবো খুব ইজিলি যে আসলে আমার পিটি আর ওপি তারা পরস্পর লম্ব, রাইট? এই যে আমার যে প্রুফটা, এটা আমাদের আসলে হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট আরেকটা প্রবলেম, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। চলো দেখি কি বলছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব তোমার সমান হবে। তার মানে কি, মনে করো তোমার ও কেন্দ্র বিশিষ্ট তোমার একটা বৃত্ত রয়েছে, এবং এই বৃত্তের বহিস্থে মানে বাইরে যে কোনো একটা বিন্দু আছে, মনে করো পি। এখন এই পি বিন্দু থেকে আমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকবো। একটা স্পর্শক মনে করো তোমার পিবি হইল, তার মানে কি এই পিবি স্পর্শকটা এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে বি পয়েন্টে তোমার মিলিত হয়েছে, এবং এই পি এ যে স্পর্শকটা, এই পি এ স্পর্শকটা হচ্ছে তোমার এই বৃত্তের এই বিন্দুতে তোমার মিলিত হয়েছে। তার মানে দুইটা স্পর্শক, একটা তোমার হচ্ছে পিবি আর এটা তোমার হচ্ছে পি এ। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই পি থেকে এর যে দূরত্ব এবং পি থেকে যে বি এর যে দূরত্ব, এই দুইটা দূরত্ব হচ্ছে তোমার সমান। এবং এটাই বিশেষ নির্বাচন আমরা লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, এবং পি এ ও পিবি রশ্মিদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে স্পর্শক। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে তোমার হচ্ছে এই দুইটা সমান। এখন প্রমাণের সুবিধার্থে আমরা একটু অঙ্কন করে নেব। অঙ্কনটা কি হবে, যে কেন্দ্র থেকে
এর দূরত্ব বের করব বা তাদের কানেক্ট করে দেবো, এই কেন্দ্র ও থেকে বি এর দূরত্ব বের করবো বা তাদেরকে কানেক্ট করে দেবো, এবং কেন্দ্র ও থেকে পি যে বহিস্থ বিন্দু পি তাকেও কানেক্ট করে দেবো। এই তো এখন একটু আগে কিন্তু হচ্ছে আমরা একটা উপপাদ্য পড়ে আসছি, সেই উপপাদ্যটা কী ছিল যে যে তোমার এই যে ও এ এটা কি আমার ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ না, এবং পি এ এটা কি স্পর্শক না, রাইট? তার মানে কি এই দুজন কি পরস্পর পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে। আমরা কি জানি যে স্পর্শক আর হচ্ছে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তারা কি পরস্পর তোমার লম্ব, আগের উপপাদ্য থেকে আমরা পড়ে আসছি। তো এবার হচ্ছে আমরা চলো প্রমাণে চলে যাই। দেখো প্রমাণে কি বলছে যে যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি যে আসলে এই পি এ ও হচ্ছে তোমার এক সমকোণ। এই যে পারপেন্ডিকুলার লম্ব যেহেতু হয়েছে তার মানে এটা কি হবে, এক সমকোণ হবে। পি এ ও হবে তোমার হচ্ছে এক সমকোণ। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে পি বি ও হবে এক সমকোণ, তাই না? এই তো। এবং একটু লক্ষ্য করো তো, আমার এখানে আসলে দুইটা ত্রিভুজ পাচ্ছি না এবং দুইটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আর কি, যে একটা তোমার ও এ পি আর একটা ও বি পি, রাইট? তো এই দুইটা ত্রিভুজকে হচ্ছে আমরা একটু তুলনা করব। তো দেখো ত্রিভুজ পিএও আর হচ্ছে ত্রিভুজ পিবিও, উভয় তো তোমার সমকোণী ত্রিভুজ, তার মানে দুজনেরই এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি এবং তারা পরস্পর সমান। এবং একটু খেয়াল করো তো, এই দুইজনেরই এই বাহুটা আর এই বাহুটা সমান না, তার মানে ও এ আর ও বি কী হবে, সমান হবে, রাইট? দেখো ও এ আর হচ্ছে ও বি তোমার সমান হবে, কারণ কি এই দুজনই কি তোমার বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবং তোমার হচ্ছে এই পিও এটা কি সাধারণ বাহু, রাইট? তার মানে এই কোণটাও কি তোমার সমান, এটাও সমান, এটাও সমান, আর এটা তো আসলে সাধারণ বাহু, তাই তো, বা অতিভুজ তুমি বলতে পারো। তাহলে আমরা এখান থেকে আসলে কি বলতে পারি, এই যে আমার দুইটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আসলে কি হবে, সর্বসম হবে, তাই না? কারণ আমরা কি জানি এই তোমার সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা থেকে আমরা জানি যে এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম হবে। তার মানে তাদের যে আরও যে একটা বাহু রয়েছে, এই দুইটা বাহু আসলে পরস্পর সমান হবে। আরেকটা বাহু কি ছিল, একটা ছিল তোমার পিবি আর এটা তোমার হচ্ছে পিএ, যেহেতু তারা সর্বসম তার মানে এই দুইটা বাহু আসলে সমান হয়ে যাবে। এবং আমাদের যে প্রুফটা ছিল যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, এটাও প্রমাণিত হয়ে গেল। এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুর আসে। দেখি কি দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো। প্রমাণ করো যে ওপি সরলরেখা স্পর্শ জের লম্ব দ্বিখণ্ডক। তার মানে কি, আমার হচ্ছে প্রথমে আমি একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকতেছি। এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে মনে করো পি। এখন এই পি থেকে আমি এই বৃত্তের উপর দুইটা স্পর্শক আমি টানবো, একটা তোমার হচ্ছে পি এ, একটা তোমার হচ্ছে পিবি। আচ্ছা, এখন আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে ওপি সরলরেখা স্পর্শ যে লম্ব দ্বিখণ্ডক। এখন স্পর্শ যে ব্যাপারটাকে খেয়াল করে দেখো তো, এই যে আমার পি এ যে স্পর্শকটা আমার ওকে কোথায় মিলিত হয়েছে, এই বিন্দুতে না? তারপর পিবি যে স্পর্শকটা আমার কোথায় মিলিত হয়েছে, বৃত্তের বিতে না? এই যে দুইটা পয়েন্ট এ আর বি, এদেরকে যদি আমি কানেক্ট করে দিই, এই কানেকশনটা কি আসলে বৃত্তের একটা জ্যা না? এবং এই জ্যাটাকেই বলা হয় তোমার হচ্ছে স্পর্শ জ্যা। তারপর আমার কি বলছে, ওপি, ওপি মানে কি, এই যে বহিস্থ একটা বিন্দু পি আর যে আমার কেন্দ্র তাকে যদি আমি কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে আমি একটা ওপি পাবো। এই ওপিটা হবে কি, এই এবি এর লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি, যে তোমার লম্ব হবে এবং সমান দুইটা ভাগে ভাগ করবে। তার মানে কি আসলে আমাদের প্রমাণ করতে হবে যে ওপি পারপেন্ডিকুলার তোমার হচ্ছে এবি এবং এই এবিকে সমান দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন এডি ইকুয়াল বিডি, এই দুইটা তোমার সমান। এটাও আমার প্রমাণ করতে হবে যে এই দুজন আসলে সমান। তো এটাই আমাদের আসলে বিশেষ নির্বাচন। আমরা এটা সুন্দর করে লিখবা, তোমরা যা যা বললাম এটা একটু সুন্দর সাজায় গুছায় লিখবা। চলো আমি পড়ি তারপর কি বলা আছে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুইটি স্পর্শ পি এ ও পিবি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। এ ও বি যোগ করায় স্পর্শ যে এ বি পাওয়া গেল, রাইট? এই যে আমাদের স্পর্শ যে এটা পি কমা ও যোগ করি, পি ও সরলরেখা স্পর্শ যে এবিকে ডি বিন্দুতে ছেদ করে, রাইট? এই যে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে আমাদের হচ্ছে এই ওপি এই এবি স্পর্শ যে লম্ব দ্বিখণ্ডক, মানে তার লম্ব হবে এবং সমান দুইটা ভাগে ভাগ করবে আমার স্পর্শ জেকে। তো এখন অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে আমার ও কমা এ এবং ও কমা বি আমরা যোগ করে ফেলবো। তো এটা তো গতবারও করছি যে ও কমা এ আর ও কমা বি আমরা হচ্ছে যোগ করে ফেললাম, ঠিক আছে? তাহলে এবার একটু লক্ষ্য করো,
কি পাচ্ছি আমরা আমরা একটু আগে যে উপপাদ্যটা পড়েছিলাম ওইখান থেকে আমরা একটা জিনিস জানি না যে বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ আর পিবি দুইটি স্পর্শক হলে আমরা বলতে পারি না পি এ আর পিবি হচ্ছে কি তোমার সমান। একটু আগে যে উপপাদ্যটা পড়েছিলাম এই সাইডের এই নোটটা লিখে দিবা সবসময়, এই নোটেশনগুলো এই যথার্থতাগুলো হচ্ছে সুন্দর সাইডে সুন্দর করে তোমার হচ্ছে ব্রেকেট দিয়ে লিখে দেবা, না হলে নাম্বার কাটতে পারে। ঠিক আছে, নাম্বার কাটবে, তোমরা হচ্ছে এটা লিখবা কিন্তু। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আসলে এই যে আমার পিবি আর যে পি এ তারা আসলে সমান, এতটুকু হচ্ছে আমরা জানি। এখন আমরা দুইটা ত্রিভুজ দিয়ে আসলে কাজ করব। প্রথম ত্রিভুজটা হচ্ছে তোমার ও পি বি, এটা আমার একটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ হচ্ছে তোমার ও এ পি, এটা হচ্ছে আমার আরেকটা ত্রিভুজ। এখন একটু লক্ষ্য করো তো, এই দুইটা ত্রিভুজে আমি তো দেখলাম যে আসলে পি এ আর পিবি সমান, এই যে এই পি এ আর হচ্ছে পিবি সমান, এতটুক তোমার সমান। আবার ও এ আর ও বি তারাও কি তোমার সমান না? কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ও বি আর এই ত্রিভুজের তোমার ও এ তারাও কি আসলে পরস্পর সমান। এবং এই যে আমার ওপি, এই ওপি কি আসলে একটা সাধারণ বাহু না? দুইটা ত্রিভুজে এটা অবস্থান করতেছে, তার মানে ওপি ইকুয়াল ওপি, এটা আমরা বলতে পারি। তার মানে আমরা কি দেখতেছি যে দুইটা ত্রিভুজের আসলে তিনটা বাহুই পরস্পর সমান। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা আসলে সর্বসম। বাহু 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 উপপাদ্য থেকে আমরা বলতে পারি আর কি যে ত্রিভুজ দুইটাই তোমার হচ্ছে সর্বসম। এখন যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে আসলে তাদের যে কোণগুলো রয়েছে কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। তো আমরা এখান থেকে দেই যে মনে করো এই এ ও পি, এই যে এই কোণটা সমান হবে তোমার মনে করো যে এই কোণটার, যে বি ও পি এর এই যে এই কোণটার। হ্যাঁ, ঠিক আছে, যে এইটা আমরা লিখে দিলাম। এবং এই যে এ ও পি যেই কথা, এই যে এ ও পি যেই কথা, এই যে এ ও পি যেই কথা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ ও ডি, জাস্ট এতটুকু রাখলাম, পি পর্যন্ত আর নিলাম না, রাইট? এটা তো আমরা লিখতেই পারি। ঠিক তেমনিভাবে বি ও পি যেই কথা, বি ও ডি আসলে একই কথা, রাইট? তাহলে আমরা বলতে পারি যে আসলে কোণ এ ও ডি ইকুয়াল টু তোমার হবে হচ্ছে কোণ বি ও ডি। এটা আমাদের একটু পর কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরও দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আরও দুইটা ত্রিভুজ গিয়ে দেখো তো যে একটা আমার এ ও ডি, এই ত্রিভুজটা, ছোট ত্রিভুজটা, এ তো বড় নিয়ে কাজ করেছিলাম আগেরটা। আরেকটা কি? আরেকটা তোমার হচ্ছে বি ও ডি ত্রিভুজটা, এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজও দেখো তো আসলে আমার ও এ আর ও বি বাহুটা কি পরস্পর সমান না? যেহেতু আসলে একই বৃত্তের তোমার ব্যাসার্ধ, এই যে সাইডে এগুলো লিখে দেবা। এবং দেখো তো দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কি? এই যে ওডি, রাইট? এই যে ওডি হচ্ছে সাধারণ বাহু। এবং একটু দেখো তো এই দুইটা ত্রিভুজের অন্তর্গত দুইটা কোণ কি সমান না? কারণ দেখো এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ তারা তো আসলে পরস্পর সমান। এই যে আগে আমি প্রমাণ করে আসছি, এটা বলছিলাম না একটু পরে ইউজ করব। তো খেয়াল করো যে আমরা জানি এ ও ডি, তার মানে এই যে এই কোণটা, আর হচ্ছে কোণ বিওডি, এই যে বিওডি, তার মানে এই কোণটা, তারা তো আসলে পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, তাহলে মানে এই দুইটা কোণও পরস্পর সমান। তাহলে যেহেতু দুইটা বাহু আর একটা কোণ আমি পরস্পর সমান প্রমাণ করে ফেলতে পারছি, তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আসলে সর্বসম। যে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও ডি আসলে সর্বসম। কি? বাহু কোণ বাহু উপপাদ্য থেকে আসলে আমরা এখান থেকে পেতে পারি। তাহলে তো আমরা ইজিলি প্রমাণ করতে পারবো যে আসলে তাদের যে আরও বাকি দুইটা যে বাহু ছিল, এই বাহু তো সমান ছিল, আবার এটা তো সাধারণ বাহু, তার মানে বাকি আর কি বাহু ছিল? এটা হচ্ছে বিডি আর এটা তোমার ছিল এডি। তাহলে আমরা বলতে পারবো যে বিডি আর এডিও আসলে সমান। এবং এডিও, এই যে এই কোণটা, আর বিডিও এই কোণটা পরস্পর 90 ডিগ্রি। কীভাবে বলতে পারবো? খেয়াল করে দেখো তো, এই যে এ ডিবি এটা কি একটা রৈখিক যুগল কোণ না? এবং এই যে এডিবি এটা কি পুরোটা কি দুই সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি। যেহেতু এটা রৈখিক যুগল কোণ এবং আমরা বুঝতেছি যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে, তার মানে ইন্ডিভিজুয়ালি তারা কি হবে? এক একজন 90 ডিগ্রি করে হবে না? এটাই আর কি, যে আসলে তাহলে এটা আসলে এটা পারপেন্ডিকুলার, এটা তাহলে লম্ব, রাইট? তার মানে বলতে পারি যে এই যে আমার এই যে পিও, এটা এবিকে তোমার লম্বভাবে হচ্ছে তোমার ছেদ করেছে এবং এই এবিকে সমান দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার এডি আর একটা হচ্ছে তোমার বিডি, তারা পরস্পর সমান। এবং দুইটার যে কোণ উৎপন্ন হয়েছে, একটা তোমার হচ্ছে এডিও আর এটা তোমার হচ্ছে বিডিও, এই দুইটা কোণও আসলে এখানে পরস্পর সমান এবং তারা দুজন হচ্ছে 90 ডিগ্রি, এবং এটাই হচ্ছে আমাদের লম্ব দ্বিখণ্ডক। আমাদের 14টা উপপাদ্য কিন্তু শেষ হয়ে গেল। এই 14টা উপপাদ্য যদি তোমরা করো, ইনশাল্লাহ পরীক্ষায় 10 মার্কস তোমরা
এখান থেকেই পেয়ে যাবা, একটা সিকিউ তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো ভিডিওটা খুব ভালো করে দেখবা, পুরাটা ভালো করে দেখবা, তারপর নিজে জাস্ট 1 ঘন্টা বসে প্র্যাকটিস করবা। যেখানেই আটকায় যাবা ভিডিওটা তোমরা আবার দেখবা, ইনশাল্লাহ এখান থেকে একদম 10 মার্কস তোমাদের কমন পেয়ে যাবা। একদমই যারা বৃত্ত আগে কখনই করোনি তাদের জন্য ভিডিওটা অনেক বেশি উপকার হবে, আর যারা আগে করেছো তারা একবার রিভিশন দিয়ে ফেলতে পারবা খুব ইজিলি।